সুপ্রিয় দর্শক, শুরু হচ্ছে সেনোরা আমি এখন কি করব। আমাদের আজকের বিষয় হচ্ছে বিয়ের পরে দাম্পত্য জীবনে বোঝাপড়ার অভাব হচ্ছে, এবং এই যে বোঝাপড়ার অভাব হচ্ছে, এই অভাবটা কি সন্তান নিলেই কেটে যাবে? সন্তান নিলেই কি সমস্যার সমাধান হবে? আমাদের একটা বেশ কমন কথা হচ্ছে যে যে কোনো সমস্যা হলেই একটা বাচ্চা নিয়ে নাও। কিন্তু আসলে কি যেই জায়গাটাতে আমি নিজে ভালো থাকতে পারছি না, যেই জায়গাটাতে আমি নিজে ভালো থেকে আরেকজনকে ভালো রাখতে পারছি না, সেখানে একটা নতুন প্রাণ, তার বিকাশ আসলে কতটুকু সহায়ক হবে? তার শারীরিক স্বাস্থ্য, তার মানসিক স্বাস্থ্য, তার সামাজিক স্বাস্থ্য, তার আধ্যাত্মিক স্বাস্থ্য, সব স্বাস্থ্যের যে একটা টোটাল প্যাকেজ, সেটা আমি আসলে কতটুকু দিতে পারবো? আজকে এসব নিয়ে আলোচনা করবেন। মাঝে মাঝে আপনাদের ফোনও আসবে। আমি আমাদের আজকে অতিথিদের সাথে পরিচয় করিয়ে দেই। অতিথিরা প্রথমেই আমি পরিচয় করিয়ে দিতে চাই জোহরা পারভিন, চিকিৎসা মনোবিজ্ঞানী। আপা, আপনাকে স্বাগতম। অনেক ধন্যবাদ। আপনি বহুবার এসেছেন, আপনাকে দর্শকরা চেনে, আপনাকে আবার পেয়ে ভালো লাগছে। আমারও ভালো লাগছে অনেক, ধন্যবাদ। এরপর পরিচয় করিয়ে দিই ডক্টর শাহনুর হোসেন, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আপনাকে পেয়েও আমরা আনন্দিত, এবং আপনিও বহুবার এসেছেন, এবং আপনাদের দুইজনের যে কথা শুনছিলাম, চমৎকার দুইজনের গল্প। আমরা গল্প করব এই সময়টা, তার ফাঁকে ফাঁকে উত্তর দেব। তাহলে আজকে আমরা বিষয়বস্তুতে চলে যাই। আপা, আপনি যদি একটু শুরু করেন, আপনি শেষ করলে তাহলে। আমি ভাবছিলাম যে মানুষ যখন সঠিক ধারণাটা না থাকে, তখনই কিন্তু মানুষ কিছু অনুমান করে। যেমন আপনি যখন বলছিলেন যে একটা সমাধান হিসেবে, যে কোনো কিছুরই একটা সমাধান হিসেবে যে একটা বাচ্চা নিয়ে নাও, তো তাদের ইন্টেনশনটা ভালো থাকে, নিয়তটা ভালো থাকে যে সমাধান হয়ে যাবে। কিন্তু এই বিষয়টা যেটা ঘটে, যে সমাধান তো হয় না, বরঞ্চ আরো নতুন সমস্যার রাস্তা তৈরি হয়। যেমন হাজব্যান্ড ওয়াইফের যে বোঝাপড়াটা যে হচ্ছে না, তাহলে তো এখানে তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে গ্যাপ আছে। তো এই একটা গ্যাপ নিয়েই তারা বাবা এবং মা ভূমিকায় গেলেন। তাহলে তখন হচ্ছে কি, সময়ও পাচ্ছে না, হাজব্যান্ড ওয়াইফের ইস্যুটা সলভ করার সময় পাচ্ছে না। আবার এই গ্যাপটা নিয়ে বাবা এবং মা যে রোল, সেই রোলেও সঠিকভাবে দায়িত্ব পালন করাটা সম্ভব না। অনেকেই মনে করেন যে আমরা বুঝতে দেই না, বাচ্চাদেরকে বুঝতে দেই না। তো বাচ্চাদেরকে যারা বোকা মনে করে, আমার কাছে মনে হয় তারাই সবচেয়ে বড় বোকা। বাচ্চারা সবই বুঝে, সেটাই মজা করে বললাম। তো আমি এইটাই ভাবছিলাম যে এটা যেটা সমাধান মনে করেন ওনারা, এটা মোটেও সমাধান হয় না, এবং হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়াটা কমপ্লিট করেই বাবা মা ভূমিকায় যাওয়াটা উচিত। আদারওয়াইজ দুটো জিনিস দেখি আমরা আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে, দুটো জিনিস দেখি। একটা হচ্ছে যে এই হাজব্যান্ড ওয়াইফের বোঝাপড়াটা যদি সমাধান যদি নাই হয়, তাহলে ডিভোর্স হয়ে গেল, মাঝখান দিয়ে কিন্তু একটা বাচ্চা আসলো, বাচ্চা তকমা পেয়ে গেল, ব্রোকেন ফ্যামিলির বাচ্চা, মানে যা যা অসুবিধা তার হয়। আর অথবা অনেকেই বাচ্চার মুখের দিকে তাকিয়ে আছি, মাটি কামড়ে পড়ে আছি। তাহলে তো একই কথা হলো, বাবা মার মধ্যে তো ইউনিটিটা নাই, একই বাসায় আছে, একই ছাদের নিচে আছে, কিন্তু বাবা মার মধ্যে গ্যাপ। ডিভোর্স হওয়া আর না হওয়ার মধ্যে পার্থক্যটা কোথায় হলো? যখন বাচ্চার নিডগুলো পূরণ হচ্ছে না, বিশেষ করে মানসিক নিডটা তো পূরণই হচ্ছে না। জি আপা, আমাদের একটা ফোন চলে এসেছে। আমরা একটু ফোনটা নিয়ে আবার আপনার কাছে আসছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আসলে আমার সমস্যাটা হচ্ছে আমি ছোটবেলা থেকে অসুস্থ। ছোটবেলা থেকে? আমি ছোটবেলা থেকে অসুস্থ। অসুস্থ? জি, আমি ক্লাস 9 এ পড়ি, আমি তখন থেকে মৃগী রোগে ছিলাম, মৃগী রোগী ছিলাম। জি। তো 2013 সাল পর্যন্ত সেটা সাফার করে, তারপর 2014-15 সাল থেকে ডায়াবেটিস হয়। আর আরেকটা বিষয় হচ্ছে আমার জীবনের, মানে 2009 সালে আমার বাবা মারা যায়। বাবা মারা যাওয়ার আগ পর্যন্ত আমি খুব প্যাম্পার্ড একটা চাইল্ড ছিলাম। আমি সত্যি বাবা মারা যাওয়ার পরে, জি, হ্যালো, জি,
বলছি আমরা বাবা মারা সত্যি যে- খুব দুঃখিত, সমবেদনা জানাচ্ছি আপনাকে। জি ধন্যবাদ। বাবা মারা যাওয়ার পর থেকে আমাকে অনেক স্ট্রাগল করতে হয় আমার পড়াশোনার জন্য, ফ্যামিলির জন্য, হুম সাথে আমার মাকে অনেক স্ট্রাগল করতে হয়। আমার লাইফে আমার অনেক আপস এন্ড ডাউনস আছে আপনার। হুম আমার 2বার বিয়ে হয়, 2বার বিয়েটা ভেঙে যায়। আচ্ছা। তবে একটা বিষয় ছিল, আমি কখনো মনোবল হারাইনি আমার জীবনে। আমি একটা আশা ছিল, হুম আমি শিক্ষকতা করি আপনার, হুম তো একটা সবসময় আশা ছিল জীবনে যে কিছু একটা ভালো অ্যাচিভ করব। তো গত বছর এপ্রিল মাসে আমার বুকের নিচে ব্যথা হচ্ছিল, আচ্ছা। গত বছর এপ্রিল। জি। এই ব্যথার অনেক ট্রিটমেন্ট করলাম, কেউ বলছিল যে লিভারে ফ্যাট, কেউ পাকস্থলে প্রবলেম হচ্ছিল। হ্যাঁ, জি। লাস্ট ইয়ার নভেম্বরের 28 তারিখ আমি সারা রাত বুক ব্যথা করে, তারপর সকালে আমি জানতে পারি যে আমার হার্টের প্রবলেম দেখা দেয়, আমার হার্ট বড় হয়ে যায়। আচ্ছা। তো সেখান থেকে আমি ঢাকায় যাই, হৃদরোগের ট্রিটমেন্ট নেই, প্রাইভেট ডাক্তারদের কাছে গিয়ে অনেক চিকিৎসা করে বর্তমানে ওষুধ কনজিউম করছে, আর আমাকে 3 থেকে 4 মাস রেস্ট নিতে বলছে কমপ্লিট। হুম আমার মূল প্রবলেমটা হচ্ছে যে আমি এই রোগ হওয়ার পরবর্তীতে, মানে এই রোগ হয় ধরতে গেলে আমার 27 তারিখ আমার রোগটা ডিটেক্ট হয় নভেম্বর, হুম 5-10 তারিখ পর্যন্ত আমি ঠিকই ছিলাম। তারপর থেকে প্রবলেমটা হচ্ছে যে আমি আমার সে মনোবল আর ফিরে পাচ্ছি না। মানে আমার এখন বুকের নিচে একটু ব্যথা করলে আমি প্রচন্ড আতঙ্কিত হয়ে যাই আপনার। এই 2 মাসে বলা যায় আমি 16-17 বার ডাক্তার চেঞ্জ করেছি। হুম তারপর পটাশিয়াম কমে যায় মেডিসিন থেকে, বুঝতে পারছি। সেটার জন্য একটু ডাক্তার চেঞ্জ করা। হুম আমি প্রচুর বই পড়তাম, আজকে 2 মাসের নামে বই পড়া হয় না, আমার নামাজে মন বসে, হুম আমার আমি লেখালেখি করতাম। মানে আমি সত্যিকার অর্থে আমার জীবনটার থেকে আমি আশা হারাই ফেলছি যে হুম আর নিতে পারছি না জীবনটাকে। বুঝতে পারছি। সুসাইড অ্যাটেন্সি মাথায় আসে না। আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে এই জিনিসটা যে আমি এই মুহূর্তে আমার মায়ের উপর আমি ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। আমি আমার মায়ের সাথেই থাকি, আমার আচ্ছা। মাকে নিয়ে আমি থাকি। তো আমার সব কাজে আমার মা করে ঘরের। হুম, মানে আমার এখন মনে হচ্ছে যে আমি শেষ, আর কখনো আমি উঠে দাঁড়াতেও পারবো না। আমি মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত এই মুহূর্তে আর কি। আবার গত 2 বছরে আপনার আমার বিশেষ করে গণ অভ্যুত্থানের পর থেকে আমার ফাইন্যান্সিয়াল অবস্থা এত নিচে গিয়েছে আচ্ছা। যে আমার আপন রিলেটিভ বা তাদের যে ফেস, হুম এই আঘাতগুলো আমাকে খুব বেশি ব্যথিত করছে। আচ্ছা। আমি কিন্তু গত 1.5 বছর একদম একা, বন্ধু আমার নেই বলা যায়, কেউ নেই। আমার ঘর, আমার কোচিং, আইদার আমার ঘর। বয়সটা কিরকম? আমার বয়স 39। 39। বাবা মারা গেলেন যখন, তখন বয়স কিরকম? তখন ছিল 18 ছিল। 18 বছর। আর 18 বাড়িতে 19 মা আর আপনি দুজনই থাকেন? আমার ছোট ভাইয়ের ওয়াইফ আছে, কিন্তু ওরা আমাদের সাথে থাকে না। আমার ছোট ভাই 4 বছর আগে 2021 সালে সে শ্বশুর বাড়ি চলে যায়। তবে আমার সাথে ওয়ের কানেক্ট, মানে আচ্ছা। আমাদের সম্পর্কে কোনো সমস্যা নেই। আচ্ছা। তবে এই যে তার আমার মানে ছোট, আমার থেকে অনেক ছোট, আচ্ছা। 12 বছর ছোট। তার মানে বাড়িতে এখন শুধু মা আর আপনি, এবং আপনার দ্বিতীয় স্ত্রী যিনি, উনি কি আছেন বাড়িতে নাকি না, আমার কোনো স্ত্রী এই বাসায় নেই। বিয়েটাও ভেঙে গেছে? জি জি, দুটো বিয়ে ভেঙে গেছে। আচ্ছা। আমাদের কাছে আপনার প্রশ্নটা কি আজকে? মানে আমি সাইকোলজি কাউন্সিল যে করব, হুম আপনার একদম সত্যি বলতে কি আমার সে ফাইন্যান্সিয়াল অবস্থাও নেই। কিন্তু আমি মানে বললাম না, নামাজ পড়তে পারছি না, মন বসছে না। আগে তো বই পড়তাম আপনার, হুম বই পড়তে ইচ্ছা করে না, টিভি দেখতে ইচ্ছা করে না। মানে আমার জগৎটা কিন্তু এমন ছিল যে আমি যাই করি না কেন, রাতে 9টার মধ্যে বাসায় এসে হুম রাতে 2টা-3টা পর্যন্ত পড়তাম, হুম 4-5 ঘন্টা ঘুমাতাম, পড়তাম অনেক, বা ইউটিউবে প্রচন্ড ভিডিও দেখতাম, শুধু জ্ঞান ভিত্তিক ভিডিও। মানে এটা ছিল আমার জগৎ। এখন এখন জগৎটা আরো কিছুই আমার সীমাবদ্ধ ভালো হয়ে লাগে। গেছে, আমার কিছু ভালো লাগে না। ভালো লাগছে না। গত এবং 2 আপনি মাস যাবত জি কিছুই ভালো লাগে না। ফোবিয়া যে মারা যাবো, এখনই মারা যাবো, হুম এমন একটা ফোবিয়া। বিষয়। আপনার কাজটা কি এখনো করছেন, ওই যে না, শিক্ষকতা আমি করতেন যে? জি না, আমাকে ডাক্তার বললো যে আরো মিনিমাম 1 মাস বেডে থাকতে হবে। আচ্ছা আচ্ছা। ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছুটি দিয়েছে আপনাকে? না, আমি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপাতত আমার মানে ওইদিকে জব নেই, আমার বদলে অন্যজন আচ্ছা। কাজ করছে, এবং আচ্ছা। আমি মার্চে আমি ঢাকায় মুভ করবো আবার। আচ্ছা আচ্ছা। আমরা একটু শুনে নেই আমাদের অতিথিদের কোনো প্রশ্ন আছে কিনা। জি জি। কেন, কোনো প্রশ্ন? মানে এখন কি আপনি বাইরে যাওয়া বন্ধ করে দিয়েছেন? না, বাহিরে ঘর থেকে আমি রাস্তায় হাঁটাহাঁটি করি, তবে গত 1-2 বছর মানে বন্ধুদের সাথে মেলামেশা তো বেশি হয় না আমার। মানে যেটা আগে আগে খুব রেগুলার ছিল। আমার লাইফটা খুবই হ্যাপেনিং ছিল আপনার।
আড্ডাবাজি করা, কাজে যাওয়া, হই হুল্লোড় করা। আপনার গত 2 বছরে একটু অভাব অনটনে অনেক প্রবলেম ফেস করছি, প্রচন্ড প্রবলেম ফেস করছি আপনার। তো বন্ধুরও সবাই বিবাহিত, বাচ্চা আছে, সবাই ব্যস্ত, এইভাবে যোগাযোগ একটু বিচ্ছিন্ন হয়ে জি যায়। ঠিক আছে, বুঝতে পেরেছি, হ্যাঁ বুঝতে পেরেছি। জি, বলুন। আবার কোনো কোনো প্রশ্ন প্রশ্ন? থাকতে আচ্ছা। পারে? দর্শক, আমরা শুনছিলাম এবং আমার মানে ভীষণ ভালো লাগছিল শুনতে যে আপনি কিন্তু এই পুরো ছোটবেলা থেকে আপনি স্ট্রাগল করছেন, কিন্তু এখন পর্যন্ত এর মধ্যে আপনাকে কেউ থামাতে পারে নাই। এই মৃগী রোগ বলেন, ডায়াবেটিস বলেন, আপনি কিন্তু ঠিকই আপনার লাইফটাকে নিয়ে আসছিলেন, কিন্তু এই গত নভেম্বর থেকে আপনি পারছেন না। আমি একটু আগ্রহ ছিল আমার জানতে, ধরেন কালকে সকালে একটা মিরাকেল হলো, একজন ম্যাজিশিয়ান এসে একদম সব মানে আপনার লাইফটা খুবই হ্যাপেনিং হয়ে গেল। আপনি আমাকে 2টা পয়েন্ট বলেন তো যে কি হলে সেটা ঘটবে। আমি আপনাকে মানে আমার ব্যক্তিগত অপিনিয়ন জিজ্ঞাসা করছেন এ ব্যাপারে? আপনার এখন বর্তমানে 2টা পয়েন্ট আপনি বলেন যেটা হইলে আপনার লাইফটা আগের মতো হ্যাপেনিং হয়ে যাবে। মানে আমাকে যদি ডাক্তার বলে যে তোমার হার্টে এখন 40% হয়ে গেছে, তুমি স্বাভাবিক জীবন করতে পারো, এটা হলেই আমার জন্য এনাফ। আচ্ছা, এনাফ। স্বাভাবিক জীবন তার মানে আপনার হার্ট, এটা হার্ট, হচ্ছে আমি আইসিএম এর পেশেন্ট। ওকে ওকে। আর আরেকটা প্রশ্ন, জি। আপনি এখনই মারা যাব, এই বাক্যটা আপনার মাথা থেকে যদি আউট হয়ে যায়, ধরেন কল্পনা, তাহলে আপনি কতটুকু ভালো থাকবেন? না, আমার মেইন প্রবলেমটা হচ্ছে কি আমি মারা যাব তাকে আমি ভয় পাচ্ছি না। তাহলে মূলত আমার খুবই কষ্ট হচ্ছে যে আমার এখন কিছু হলো আমার মায়ের কি হবে। আমি ছাড়া আমার মায়ের কেউ নেই আপাতত। যে আমি আমার মায়ের সাথে খুব অ্যাটাচ ছোটবেলা থেকে। তো আম্মুর তো বয়স হয়ে আসছে এখন। তো আমি চাচ্ছিলাম যে মানে জাস্ট আমার মায়ের খুব প্রবলেম হতে, একাকিত্ব, এটা আমি জানি। আমার ছোট ভাইয়ের ওয়াইফ দেখবে না আমার মাকে। তো এই জিনিসটা আমাকে সবচেয়ে বেশি মানে কষ্ট দিচ্ছে আর কি। আচ্ছা আচ্ছা, দর্শক এইটা। আমাদের কাছে আপনার একদম সুনির্দিষ্ট প্রশ্নটা একটু কাইন্ডলি বলবেন। আপনি কি জানতে জি। চান আমরা কি নিয়ে, আপনি একদম সুনির্দিষ্ট করে যে আমাদের কাছে আপনার প্রশ্নটা। মানে আমি আমার মাইন্ড থেকে সরি এখানে বলা না, আমার না ফটোজেনিক মেমোরি। তো আমার যেদিন অ্যাটাক হয় 27 তারিখ, ওই দিন সকালে আমি কিভাবে পড়ে গেলাম, সারা রাত কি করলাম, সেগুলো শুধু মাথায় ঘুরে। মানে আমি জাস্ট একটু আমার আগের জীবনটাতে কিভাবে যাব। দর্শক আপনি এখন ওই কি বাক্যটা করব? একটু দয়া করে শেষ করবেন। আপনি বলছিলেন আমি আমার মাইন্ড থেকে, তারপরে মানে ওই আমার বাক্যটা মাইন্ড একটু থেকে শেষ করবেন। ঠিক ওই যে আছে। মানে ফোবিয়াটা, ঠিক যে আছে, আমি এখন phobia। ঠিক আছি, আমি এখন বই পড়তে চাই, আমি বই পড়বো, আমি এখন আপনার নামাজ পড়তে চাই, নামাজ পড়বো। মানে একটা স্বাভাবিক জীবনটার জন্য আমি এই মুহূর্তে আসলে কি করব, এই কারণে আমার কলটা দেওয়া। না, আমার মনে হয় বোঝা গেছে, আমরা ডিসকাস করতে পারি। হ্যাঁ। দর্শক আমরা মনে হয় বুঝে গেছি, আমরা একটু আলাপ করি, আপনি শুনেন। জি জি জি, ধন্যবাদ। ঠিক আছে, তাহলে আপনি সাথেই থাকেন। এরপর আমরা একটু ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর ফিরে এসে আসলে আমরা জিনিসটা আলাপ করব। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আবার ফিরে এলাম সেনোরা আমি এখন কি করবতে। আজকে আমাদের বিষয় ছিল বিয়ের পরে দাম্পত্য জীবনে বোঝাপড়ার অভাব হচ্ছে এবং সন্তান নিলেই কি এর সমাধান হয়ে যাবে কিনা। আমাদের একজন অতিথি আলাপ করেছেন, আরেকজন অতিথির কাছে যাওয়ার আগেই ফোন চলে এসেছিল। তো ফোন যেটা এসছে সেটা নিয়েই আমরা একটু আলাপ করি এখন। শাহানুর, আপনি আচ্ছা, আমি যতটুকু উনি বলেছেন বা আমি বুঝতে পেরেছি, তো সেটাতে রিফ্লেকশনটা এমন যে ধরেন লোহা ইস্পাত এগুলো তো যখন প্রচন্ড চাপে পড়ে, আগুনের তাপে গলে যায়। তো উনি অনেক অসুস্থতার মধ্যেও লাইফটাকে দারুণভাবে গুছিয়ে মেইনটেইন করতেন, এনজয় করতেন। কিন্তু এই লাস্ট 2-3 বছর ধরে একের পর এক ইস্যুগুলো ওনাকে ভীষণ চাপে ফেলেছে, তাই না? তো আমরা সবসময় যেটা দেখি যে একটা মানুষ একটা চাপ, দুটো চাপ বা সমস্যাগুলোকে সে মানিয়ে চলতে পারে, সমাধান করে চলতে পারে। কিন্তু একের পর এক যখন সমস্যা আসতে থাকে তখন মানুষ খুব ভালনারেবল হয়ে যায়।
বিধ্বস্ত হ্যাঁ, হয়ে বিধ্বস্ত হয়ে যায়। তো এখন ওনার এই ব্যাপারগুলোর সাথে সাথে আবার ঘটেছে যে ওনার হয়তো আনট্রিটেবল কোনো হাইপারটেনশন বা কোনো রকম বিষয় হয়তো ছিল, তো যে কারণে হার্ট বড় হয়ে গিয়েছে এরকম। তো এখন ওই ব্যাপারটা এসে স্বাভাবিকভাবে ওনাকে একটা মানে বড় ধাক্কা দিয়েছে। হ্যাঁ, তো হার্টে এরকম হলো, তার মানে তো আমার লাইফ থ্রেটেনিং ইস্যু তৈরি হয়েছে। তো এখন উনি মরতে ভয় না পেলেও যেহেতু মায়ের ব্যাপার নিয়ে, সংসারের ব্যাপারগুলো নিয়ে অনেক রকমের দুশ্চিন্তা, আর এই দুশ্চিন্তার চক্রের মধ্যে ওনার যেহেতু ফটোজেনিক মেমোরি বলছিলেন যে ওই দিনের মেমোরিটা সারাক্ষণ ওনাকে নক করতে থাকে। ওকে, তো এখন কারো কারোর জন্য মানে মেমোরি উনি হয়তো ভাবেন যে সেই মেমোরিটা না থাকলে ভালো হতো, কিন্তু ওই মেমোরিটাই বারবার করে আসছে। আর এই মেমোরিটা মেইনটেইন হচ্ছে যেহেতু ওনার লাইফস্টাইল সিগনিফিকেন্টলি চেঞ্জ হয়ে গিয়েছে। যদি এমন হতো যে উনি আগের নর্মাল যে লাইফ ছিল, কাজকর্ম, দৌড়াদৌড়ি, আনন্দ উৎসব নিয়ে থাকতেন, তাহলে সেগুলোর মধ্যে এই মেমোরিগুলো মিশে যেত, ওকে, হারিয়ে যেত, এত ডমিনেন্ট করতো না। কিন্তু যেহেতু উনি অনেক কিছু থেকে উইথড্র করেছেন বা আগের মতো সেই লাইফটা নাই, অতএব ওই সিগনিফিকেন্ট নেগেটিভ মেমোরিগুলো এখন ডমিনেট করছে। তাহলে উনি নিজে যদি এই সায়েন্টিফিক প্রসেসটাকে নিজের সাথে বিশ্লেষণ করেন, তাহলে যেটা ওনার করণীয় হবে সেটা হলো লাইফটাকে একটু একটু করে হলেও আগের স্টেটের সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করা। হ্যাঁ, ভালো লাগছে না আগের মতো ঠিকই, কিন্তু আচ্ছা অমুক বন্ধুর কাছে একটু যাই, দেখি একটু সময় কাটাই, ভালো লাগে কিনা, হয়তো আগের মতো 100% না লাগলো 30% ভালো লাগবে। তো এভাবে ধীরে 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 ওনার মধ্যে অ্যাটলিস্ট কিছু কিছু জায়গার সাথে আবার রিকানেক্টেড হবেন। ওকে, আর যেটা উনি ট্রিটমেন্টের কথা বলছেন যে হ্যাঁ, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট একটু এক্সপেন্সিভ, দ্যাটস ট্রু, কিন্তু সরকারি হসপিটালগুলোতে, সেটা ঢাকায়, ঢাকার বাইরেও আছে, উনি যেখানেই থাকেন মেডিকেল কলেজগুলোতে খুঁজলে আমার ধারণা পাবেন। এবং এবং যেহেতু হৃদরোগ ইনস্টিটিউটে আছে, এটার পাশেই তো এনএমএইচ, এখান থেকেও সার্ভিসটা, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, অলমোস্ট ফ্রি সব জায়গাতেই এর সার্ভিসগুলো পাওয়া যায়। তো উনি যে পরিমাণ মানসিক শক্তি নিয়ে চলা মানুষ, আমার ধারণা উনি যদি 2-3 দিন কাউন্সেলিং সেশনে বসেন, সাইকোথেরাপি সেশনে বসেন, পুরো ব্যাপারটাকে উনি রিফ্রেমিং করে নিজের মতো নিজের লাইফটাকে আবার গুছিয়ে উনি একটা আনন্দময় লাইফে আসতেও পারেন। হ্যাঁ, এবং এর সাথে বোধহয় ভদ্রলোক বেশ একটু ভয়ও পাচ্ছে, যেটা একটু তার অস্তিত্বের সংকটে পড়ে যাচ্ছেন, এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস, যেখানে বোধহয় ভদ্রলোকের একটু নিজের সাথে নিজের যে সম্পর্কটা, সেটাও একটু খতিয়ে দেখা দরকার, এবং নিজের সাথে অন্যদের যে সম্পর্কটা, কারণ ওনার চাকরিটার উত্থান পতন, বাবার মারা যাওয়া, নিজের এপিলেপসি, সব কিছু মিলিয়ে, এবং এই যে বুকের ব্যথাটা এবং হৃৎপিণ্ড বড় হয়ে যাওয়াটা, এটার তো আসলে অনেক সময় মানসিক কারণেরও মনোদৈহিক শারীরিক প্রভাব পড়ে। তো ওনার ভয়টাকে উনি আসলে কিভাবে হ্যান্ডেল করছেন সেটাও ওনার একটু দরকার, একটু পেশাদার সাহায্য। বিশ্ববিদ্যালয়েও তো আপনারা এই সেবাটা, ইউনিভার্সিটিতেও যেহেতু ঢাকার বাইরে থাকে, ঢাকায় আসলে তো ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সাইকোলজি ডিপার্টমেন্টে, তারপরে কাউন্সেলিং সাইকোলজি ডিপার্টমেন্টে এসে খোঁজ করলেই পাবেন, ডিপার্টমেন্টে এসে খোঁজ করলে, মানে লেস এক্সপেন্সিভ এগুলো, লেস এক্সপেন্সিভ। এবং উনি একটা শব্দ খুব স্পেসিফিক্যালি বলছিলেন যে ওনার ফোবিয়া হচ্ছে, এই যে ফোবিয়া হচ্ছে, এবং ফোবিয়ার সাথে এটা এই যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসটা, ভয়টাকে ওনার একটু মানে মনোযোগ দেয়া, ভয়টা আসলে কি বলতে চাচ্ছে, ভয় তো একটা প্রোটেক্টিভ জায়গা, তো যেটা হয় যে মানুষ ভয়ের বিষয়গুলোকে অ্যাভয়েড করে, তাই না? হ্যাঁ, কিন্তু এই জায়গাটাই যখন ভয়টাকে আগে মানে কিভাবে নিজের সাথে নিজের সম্পর্কটা কিভাবে ভয়টা কমিয়ে দিচ্ছে, এবং প্রথমেই তো আসলে থিঙ্কিং এ যাওয়ার আগে তো ভয়টা তো ফিজিক্যালি ফিল করি আমরা, বডিতে ফিল হয়, এটা তো অটো তৈরি হচ্ছে। ভয়ের সাথে সাথে ওনার কিন্তু একটা ফ্রাস্ট্রেশনও তৈরি হয়েছে। হ্যাঁ, বলছে যে এই 2 বছর আগে এবং 2 বছর এই সময়গুলোতে মানুষজন, আচ্ছা ওর জন্য আমি এত কিছু করতাম এবং ও আমার সাথে এত সময় থাকতো, আচ্ছা আমি এটা করতে পারছি না, তাই কেউ আমার খোঁজ নিচ্ছে না, তখন সবার প্রতি একটা অভিমান তৈরি হচ্ছে, রাগ তৈরি হচ্ছে, বিচ্ছিন্নতা। তো এভাবে সবকিছু মিলিয়ে উনি যদিও ভয়টা ডমিনেট করছে, কিন্তু অন্যান্য ইমোশনস গুলো ওনার ভেতরে পেইন তৈরি করছে। তো সবকিছু মিলিয়ে এটা ফিজিক্যাল একটা এফেক্ট তৈরি হচ্ছে। আপা, আপনি যদি কিছু অ্যাড করতে চাই। আমি একদমই একমত ডক্টর শাহানুরের সাথে। এই যে ভয়টা, উনি কিন্তু আমাদের কাছে এই ভয়টা নিয়েই বেশি কথা বলছেন। তো ভয়টা নিয়ে কথা বলার আগে আমি একটা সূত্র, উনি শুনছেন, আমি একটা সূত্র বলতে চাই রূপক দিয়ে।
মানুষ যদি আপনার চোখে যদি আপনার চশমাটা সরায় একটা কড়া লাল রঙের সানগ্লাস পরায় দেই, তাহলে আপনি এই সাদাটাকে তো লাল দেখবেন, তারপরে যদি সবুজ রঙের সানগ্লাস দেই সবুজ দেখবেন, নীল হলে নীল দেখবেন। তার মানে ঠিক এমনিভাবে আমাদের মনের চোখেও এরকম সানগ্লাস পরা থাকে। মানে আমাদের এই যে ভয়, এটা যদি একটা সানগ্লাস হয় তাহলে সবখানে এই ভয়, ওই ফটোজেনিক মেমোরিটা আসতেছে ভয়। এই রূপকটা দিয়ে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যেইভাবে আমরা চিন্তা করি সেইভাবে আমাদের মনের অনুভূতিটা হয়, সেইভাবে আমাদের শরীরটা হয়। যেরকম এখন যদি সব সুইচ বন্ধ করে দিয়ে এই লাইটগুলো বন্ধ হয়ে যাবে, তাহলে সুইচ দিলে লাইট জ্বলতেছে, একটা ইলেকট্রিক একটা ওয়্যারিং কানেকশন আছে। ঠিক তেমনি মনের মধ্যে সুইচ, ভয় আসলো, শরীরের মধ্যে যা যা প্রতিক্রিয়া হইলো, আচরণ হইলো, এই যে উনি কিন্তু গুটায় গেছে, এই গেল অবস্থা। তাহলে উনার এখন করতে হবে কি, মন থেকে ভয়ের চশমাটা ফালায় দিতে হবে। এটাই উনার প্রশ্ন যে কিভাবে। এখন বিজ্ঞান যদি একটুখানি আমরা খেয়াল করি যে কোনো একটা ভয়ের জিনিসকে আমরা যখন ওই ভয়টা রেখে যদি এড়ায় যাই, তাহলে ব্রেনের মধ্যে ওই মেসেজটা থাকে যে এইটা হচ্ছে ভয়, এই হচ্ছে ব্যাপার। মানে ভয়ের দ্বারা ওনার জীবনটা একদম এখন নিয়ন্ত্রিত হয়ে যায় নিয়ন্ত্রিত। তখন। আমি যদি সূত্রটা আনার জন্য যদি আমি একটা উদাহরণ দিই, তেলাপোকা। অনেক মেয়েরা তেলাপোকা যে ভয় পায়, তেলাপোকা দেখে লাফ দিয়ে চলে গেল। আমি এটা ওনার সহজে সূত্রটা বলার জন্য বলছি। তেলাপোকা দেখে আমি যদি উইঠা দৌড়ায় চলে যাই, আমার ব্রেন ওই যে মেসেজটা আছে ওইটাই লালন করবে যে তেলাপোকা ভয়ঙ্কর কিছু একটা। এখন আমি যদি না চলে গিয়ে তেলাপোকাটার মুখোমুখি হই, তাইলে খুব অস্বস্তি লাগবে। এটা সত্যি ভয়ের একটা জিনিস, আমি মুখোমুখি হইলাম, কিন্তু একবার দুইবার তিনবার ব্রেনে রিকোডিং এর বাংলা কি, পুনরায় আবার লিখিত হবে ব্রেনের মধ্যে। আবার নতুন করে আমরা যেমন মুছে লিখি, হ্যাঁ আবার হবে। এটাতে সময় লাগবে, কারণ অ্যাসোসিয়েশন মেমোরি তৈরি হতে সময় লাগে। কিন্তু আপনি যেটা বলছেন যে উনি যদি বারবার একটু চর্চা করেন, নিজেও নিজের যত্নে ভয়টাকে একটু করে কমিয়ে আনতে পারেন। এই যে আমরা টেকনিক্যাল শব্দগুলোতে না যাই, টেকনিক্যাল শব্দে গেলাম কি যাইনি তো বাংলায় ও আচ্ছা, আমরা না এই জন্য তো তোমার থেকে বাংলা চাইলাম। তা আমি যেটা বলতে চাচ্ছি যে ডক্টর শাহানূর যেটা বলতেছিলেন যে আবার যে লাইফটাকে ভাল লাগবে না, কিন্তু ফ্রেন্ডের কাছে গেলাম, আমিও এই জায়গাটায় জোর দিতে চাচ্ছি জীবনের কাছে ফেরত আসা। আমি এই জন্যই শরীর মনের যে বিজ্ঞানসম্মত সম্পর্ক, এটা সামনে নিয়ে আসলাম এই কারণেই যে ভাল লাগতেছে না, সেজন্য আমি কোথাও যাচ্ছি না। কিন্তু আমি যদি আচ্ছা ঠিক আছে, আচ্ছা ভাল লাগতেছে না, কিন্তু একদিন দুই দিন তিন দিন এই যে বডিটা মুভ করলো, এই যে গেল, ওনাকে আবার ডাক্তার বলেছেন যে রেস্টে থাকতে। হ্যাঁ আচ্ছা, আরেকটা কথা আছে ওনার জন্য আমার, সেটা হচ্ছে ইউটিউবের যুগে তো অনেক কিছু শেখা যায়। উনি যদি মাইন্ডফুলনেসটা একটু ভিডিও দেখেন, পড়াশোনা করেন, মনটাকে একেবারে প্রেজেন্টে রাখা, এটা যদি করেন, উনি যদি রিল্যাক্সেশন করেন, এটা তো উদ্বিগ্নতা তো একটা আছে ওনার মধ্যে, একটা এই যে ভয়ের জায়গাটা, তো উনি যদি ভয়টাকে পাত্তা না দিয়ে, এই যে ওনার মেমোরি তো নভেম্বর মাসের, উনি যদি মাইন্ডফুলনেসটা খুব বেশি প্র্যাকটিস করেন, মনটাকে যদি উনি প্রেজেন্টে রাখেন, হিউম্যান কানেকশন বেশি লাগবে। উনি তো হচ্ছে খুব, কিন্তু রেসে থাকতে বলছে যে বন্ধুরা আসবে, উনি যদি কানেক্ট করে, আগে হয়তো উনি ডাকলে 20 জন বন্ধু চলে আসতো, কিন্তু একজনও তো আসতে পারে এখন, তাই না? উনি কিন্তু বলছে সবাই ব্যস্ত, স্টিল আসবে। মানে আমরা যেটা হয় অভিমান করে নিজেকে গুটিয়ে ফেলি, মানে যেহেতু ডিপ্রেশনও চলে আসে তখন উইথড্রন হয়ে যায়। কিন্তু আমরা যদি নক করি তাহলে দেখা যাবে দোস্ত কেমন আছো, এই ব্যাপারগুলোই ওনার মধ্যে একটা ভালো লাগা তৈরি করবে, একটা উৎসাহ তৈরি করবে। হ্যাঁ, তখন উনি বাসায় থেকে রেস্টে থেকেই ওনার যে সোশ্যাল কানেকশন, যেটা উনি সবসময় মেইনটেইন করে চলতেন, হয়তো রাগ দুঃখ অভিমান সবকিছু মিলিয়ে এখন ডিসকানেক্টেড হয়ে আছে। তো এগুলোকে যতটুকু চালু করা যায় চালু করলে আবার ওনার এনার্জি সিস্টেম নতুন করে আবার উনি শক্তিশালী হতে শুরু করবে। একদিনে তো হবে না, এটাও রাখতে হবে, কোনো কিছু তো একদিনে হবে না। সেটাই, ওনার এই কষ্টটা তো একদিনে হয় নাই, তাই বলে যে খুব সময় লাগবে সেটা ডিপেন্ড করে যে উনি কতটা সিরিয়াসলি
চেষ্টাটা করতেছে। মাইন্ডফুলনেস খুব সহজ, একটু ইউটিউব দেখলে টেকলে সিরিয়াসলি ইয়ে করলে এটা পারা যাবে। মনটাকে বর্তমানে রাখার একটা প্র্যাকটিস, আর কিছুই না। এবং মাইন্ডফুলনেস কিন্তু সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, কাজেই এটাও ওনাকে যথেষ্ট হেল্প করবে। বন্ধুদের সাথে যেটা যোগাযোগের কথা বলা হলো সেই জায়গাটাও, এবং মায়ের কি হবে নিয়ে যেটা ভয় পাচ্ছেন সেই জায়গাটাও আসলে আমার মনে হয় আমরা যখন একটু ভয় পেতে থাকি তখন তার সাথে আরও কিছু ভয় আসতে থাকে, আবার নিঃসঙ্গতাটা আরও বেশি ভয়টাকে বাড়াতে থাকে। সব কিছু মিলিয়ে সবার সাথে একটু মিশলে মনে হয় মনের ঘরের জানালাটাও খুললো, ঘরে একটু আলো বাতাস ঢুকলো। এটা ভালো বলছেন, মনের ঘরে জানলা একটু আলো বাতাস ঢুকতে হবে, ঘুম হয়ে গেছে। যে কোনো একটা ভয়কে টার্গেট করে যখন ওটা ম্যানেজেবল মনে হবে তখন অন্যান্যগুলো ডিসকানেক্টেড হতে শুরু করবে বা ম্যানেজড হয়ে আসতে থাকবে। আর এছাড়া ওনার যেটা হচ্ছে এখন একটা ভয় বড় হচ্ছে, ওর সাথে আরেকটা জড়ো হচ্ছে, হতে 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 অনেক বড় হয়ে ভয়ের মধ্যে হারিয়ে যাচ্ছে। আর উনি তো ধার্মিক, উনি মাকে কতদিন রাখতে পারবেন বা কিছু ইয়ে করতে পারবেন, এটা তো আল্লাহর ডিপার্টমেন্ট। তো উনি যদি এই যে ভাবছে না, যেভাবে আমরা চিন্তা করি ওভাবে ফিলিং হবে, তা আল্লাহর ডিপার্টমেন্ট নিয়ে ওনার চিন্তা করা মানে আমি বলতে চাচ্ছি বরঞ্চ উল্টা, উনি হাসি খুশি থাকলে ওনার মা অনেক ভালো ফিল করবেন, উনি এভাবেও ভাবতে পারেন। মানে এক কথায় সামারি কথা হচ্ছে, চিন্তার মধ্যে যত ইতিবাচক কথাবার্তা রাখবে তত ওনার বডি ব্যাটারি ভালো থাকবে, ওনার মনটাতে একটা হোপ থাকবে। উনি তো আশা হারিয়ে ফেলছেন, আশা হারিয়ে ফেলার কিচ্ছু নাই। হ্যাঁ, সেটাই। তারপরও যেটা হয় যে ওই যে খালির দিকটা দেখবো না ভরা দিকটা দেখবো, ভরা দিকটা যদি দেখে। আর ভদ্রলোক তো বেশ বুদ্ধিমান, কারণ বিভিন্ন যেটা আপনি বলছিলেন জীবনের ঘাত প্রতিঘাত সামাল দিলেন এবং এতটুকু জায়গা পর্যন্ত আসলেন। এতটুকু যখন চড়াই উতরাই আসতে পেরেছেন এবং এই যে অনুষ্ঠানে ফোন করছেন, উনি কিন্তু ওনার জন্য জায়গাগুলো খুঁজছেন। আর একটু খুঁজলে ওনার যেটা সুবিধাজনক স্থানীয় মেডিকেল কলেজ বা এই জায়গাগুলো, এগুলো বোধহয় খারাপ হবে না। আমরা তাহলে আজকের বিষয়টাতে আবার একটু চলে আসি। এখনো আমাদের কাছে ফোন নাই, আপনি যদি একটু বলতেন আজকের বিষয়টা নিয়ে। আচ্ছা, আজকের বিষয়টা মানে আমার মনে হয় যে ঠিক সরলীকরণ করাটা একটু ডিফিকাল্ট। ওকে, কারণ প্রত্যেকটা রিলেশন অনেক রকমের ডিনামিক্স থাকে সেটার মধ্যে। তো আমরা যেটা দেখি ক্লিনিক্যালি বা থিওরিটিক্যালিও যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ, সেটা হলো একটা রিলেশনশিপ যখন হয় তখন এটা গড়ে উঠতে অনেক সময় লাগে এবং অনেকগুলো ইন্ডিকেটর পিলারের মতো গড়ে উঠতে হয়। তার মধ্যে একটা হচ্ছে যে দুজন মানুষ একজন আরেকজনকে কতটা মানে ট্রাস্ট করে, এবং ট্রাস্ট করলে যেটা হয় তারা সব কিছু দুজনের সাথে শেয়ার করতে থাকে। আমরা যেমন একই ক্লাসে পড়তে পড়তে সব কিছু শেয়ার করতে করতে টিফিন শেয়ার করি, এটা করি ওটা করি, বন্ধুত্ব হয়। তো এখন যখন কেউ হাজব্যান্ড ওয়াইফ হচ্ছে, দুই ফ্যামিলি থেকে বিয়ে হওয়ার পরেই তাদের মধ্যে ওই বন্ধুত্বটা রাতারাতি গড়ে উঠবে না কিন্তু, রাইট? তাহলে এই যে ট্রাস্টের জায়গাটা এবং দুজনকে সব কিছু মন খুলে বলতে পারা, মানে এই জায়গাটা মানে পরিষ্কার না হলে যেটা হয় দুজনের প্রতি এক ধরনের সন্দেহের ব্যাপার থাকে, তারপরে অনাস্থার জায়গাটা থাকে। তখন দেখা যায় যে কেউ অতীত থেকে নেগেটিভ ঘটনাগুলোকে টেনে টেনে এনে রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলতে শুরু করে, নেগেটিভ রেসিপ্রোসিটি। তো এই ধরনের ইস্যু যত বেশি থাকে ওই রিলেশনশিপগুলো তত বেশি কনফ্লিক্টিং হয়। তো এখন এই রেগুলার শেয়ারিং করা, নেগেটিভ রেসিপ্রোসিটিতে বা খোঁচা দিয়ে দিয়ে কথা না বলা, তারপরে প্রতিদিনের লাইফে যে প্রবলেমগুলো সমস্যাগুলো আছে পরিকল্পিতভাবে সেটা সমাধান করা, এবং দুজন মানুষের মধ্যে ভাল লাগার বহু বৈচিত্র্যতা থাকতে পারে, কিন্তু স্টিল কতগুলো জায়গায় দেখা যাবে যে একটা ঐক্যমত আছে। হ্যাঁ, যে দুজনেরই হয়তো সিনেমা দেখতে ভাল লাগে, দুজনেরই হয়তো পার্কে হাঁটতে ভাল লাগে, দুজনেরই হয়তো ঘুরতে যেতে ভাল লাগে। তো পার্থক্যের বাইরেও যেগুলো ইউনিকনেস আছে সেই জায়গাটা, পছন্দের জায়গাটাকে আরো বড় করা। হ্যাঁ,
তো এইগুলো যত বেশি থাকে সম্পর্কটা তত ভালো হয়। তো এখন এই 4টা ইন্ডিকেটর মিনিমাম ধরে যদি আমরা দেখি যে এই সম্পর্কের মানে বাচ্চা নেওয়ার যে বিষয়টা আসছে, যে তারা কয়টা ইন্ডিকেটর কতটুকু শক্তিশালী আর কয়টা ইন্ডিকেটর কতটুকু দুর্বল। হ্যাঁ, তেমন যদি হয় যে 3টে ইন্ডিকেটর শক্তিশালী, একটা ইন্ডিকেটর দুর্বল, তাই সম্পর্কটা অতটা ভালো যাচ্ছে না তাদের মানে কাছে, টেবিলের ঠিক 4টা পায়ের মতন, Right. 3টা পা আছে, একটা পা দুর্বল, টেবিলটা তো আছে। একটু তো তখন সেটা সমাধানের ক্ষেত্রে বাচ্চা হেল্প করবে কিনা সেটা একরকম প্রেক্ষাপট। আর এমন যদি হয় যে মানে 3টা ইন্ডিকেটরই দুর্বল, 3টা পিলারই দুর্বল, একটা ঠিক আছে, যার ভিত্তিতে সবাই বলবে হ্যাঁ একটা বাচ্চা নিয়ে নাও, ঠিক হয়ে যাবে। মানে পার্থক্যটা এরকম, কিন্তু মানে এভাবে দেখতে হবে। মানে আমরা যদি খুব সরলীকরণ করে দেখি যে না এখনো তোদের অ্যাডজাস্টমেন্ট হয় নাই, বাচ্চা নিলে আরো সমস্যা হবে, সেটাও যেমন ঠিক নয়। আবার যদি আমরা মনে করি যে মানে উল্টোটা অ্যাকচুয়ালি, মানে আমি সরলীকরণ না করে আমরা বলবো যে মানে তাদের সাথে বসা এবং তারা দুজন মিলিয়ে দরকার হলে কাউন্সিলরের সাথে বসবে, সাইকোলজিস্টদের সাথে বসবে এবং সিদ্ধান্ত নিবে তারা যে আমাদের এখন বাচ্চা নিলে এটা আমাদের রিলেশনশিপটাকে ইমপ্রুভ করবে নাকি ক্রাইসিস আরও বাড়াবে। কারণ বাচ্চা আসলে অনেক রকমের রেসপন্সিবিলিটি অ্যাড হবে। হ্যাঁ, তাহলে সেই রেসপন্সিবিলিটিগুলোকে ম্যানেজ করতে গেলে যে স্ট্রেস হবে, ওই স্ট্রেসটা তাদের এক্সিস্টিং প্রবলেমটাকে আরো বাড়িয়ে দিতে পারে, যেটা আপনারা বলছিলেন। তো অনেক সময় এটা মানে চরম ভুল সিদ্ধান্ত হয় যদি সেই ম্যানেজমেন্টের জায়গাটা আমরা পরিষ্কার পরিকল্পনায় না দেখেই বা না নিয়েই আমরা ডিসিশন নিই। আবার বাচ্চার ব্যাপার দুজনকেই শেয়ার করতে হয়, দুজনকেই সেটাতে ভালো ফিল করতে হয়। কারণ অনেক ফ্যামিলিতে দেখা যায় যে হ্যাঁ বাবা খুব মানে হাজবেন্ড খুব বাচ্চা চায়, মা হয়তো অতটা বাচ্চা ম্যানেজ করতে সে স্কিল নয়। আবার উল্টোটাও হতে পারে, তাই না? তো কিন্তু যখন হাজবেন্ড ওয়াইফ বাবা মা হচ্ছে, তখন এই বাবা মায়ের রোলে এসে বাচ্চাটাকে মানে পরিপূর্ণভাবে বড় করার জন্য সমস্ত রেসপন্সিবিলিটিগুলো পাশাপাশি থেকে করতে হয়। তো এটা তখনই সম্ভব হয় যখন দুজনেরই ইন্টারেস্টের জায়গাটা এটা কমন হয় যে হ্যাঁ আমরা বাচ্চা ভালোবাসি বা বাচ্চাকে নিয়ে আমরা এখন প্রস্তুত বাচ্চা নেওয়ার জন্য। রাইট, কারণ দুইজনেরই তো একটা মানসিক, এটা হুইমজিক্যাল সিদ্ধান্ত না হয়ে পরিকল্পিত সিদ্ধান্ত হলে দ্বৈতভাবে একসাথে নেওয়া দরকার। তো আমার কনক্লুশন হলো যখন পরিকল্পিতভাবে তারা এটা নিবে এবং কিভাবে বাচ্চা আমাদেরকে হেল্প করবে এটা দুইজনই জানে, তখন এটা হেল্পফুল। আর অপরিকল্পিতভাবে এর ওর পরামর্শে আমরা না বুঝে নিয়ে নিলাম, তখন এটা প্রবলেম সৃষ্টি করবে। আমি ডিফারেন্ট মতামত পোষণ করি, তোমার কথাটা আমি পছন্দ করলাম, এটা ঠিক আছে পরিকল্পিতভাবে। কিন্তু তুমি বলতেছো, আমি চিন্তা করতেছি পরিকল্পিতভাবে যদি তার মানে কোনো না কোনো ইস্যু আছে যে বাচ্চাটা নিলে সমাধান হবে, আমি ঘোর বিরোধী। না না ওইরকম না। হ্যাঁ, আমি বলছি যে মানে আমি যে ইন্ডিকেটরগুলো বলছি, হ্যাঁ ধরেন একটা ইন্ডিকেটর দুর্বল আছে, তারা ভাবলো যে হ্যাঁ এই ইন্ডিকেটরের একটা ইন্টারভেনশন হিসেবে বাচ্চা তাদেরকে আরো কমন জায়গায় আসতে হেল্প করবে। ওকে, এবং বাচ্চা আসার পরে যত রকমের রেসপন্সিবিলিটি ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে তাদের সঠিক পরিকল্পনা আছে। ওকে, তখন তারা ঠিক আছে। কিন্তু হুইমজিক্যালি না, মানে আমরা নরমালি এখানে যে প্রসঙ্গটা আসছে যেটা কমন সেন্সে মানুষ বলে হ্যাঁ বাচ্চা হলে সব ঠিক হয়ে যাবে, বয়স্করা একটু পুশ করতে থাকে। কিন্তু এটা যারা বাচ্চা নিবেন মানে তারা যদি এই পরিপূর্ণ ব্যাপারটা বুঝে তাদের প্ল্যানিং এর মধ্যে তারা কনফিডেন্ট ফিল করে, তখন তারা এটাকে চিন্তা করতে পারে। ওকে, এই প্রসেসটা নাই আমাদের দেশে। এখন আমরা সেটাই সাজেস্ট করব, তাই না? এটা দরকার পরিকল্পনা। তবে বাচ্চার প্রতি এটা অন্যায়, আমি ওই জায়গাটায় বললাম এমনি। হ্যাঁ, তবে শাহানুর যেটা বলছিলেন সেটা একদিক থেকে ঠিক, কারণ বাবা মার রোলটা তো একটা আমাদের রোলেরও পরিবর্তন হচ্ছে, এবং যখন রোলের পরিবর্তন হচ্ছে আমিও সেটার জন্য নিজের চোখে আয়নাটা ধরা দরকার যে আমি আসলে কতটুকু প্রস্তুত। এবং তখন তো আসলে আমি না, আমরা দুইজন, এটা তো কমরেডশিপ, হাজব্যান্ড ওয়াইফ দুইজনের। না, ওর কথা পরিষ্কার। যেমন বিয়ে ইটসেলফ, বললে না যে যার বিয়ে তার খবর নাই পাড়াপড়শির ঘুম নাকে। তো এখন বিয়ে ইটসেলফ মানুষের লাইফে অনেক আনন্দের উৎস, আবার বিয়ে করা মানেই লাইফে একটা মেজর চেঞ্জ। যে কোনো মেজর চেঞ্জ অনেক রকমের প্রবলেম অ্যাড করবে। ওকে, তো এই প্রবলেম নেগেটিভ অর্থে নয়, বাট সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য, ম্যানেজ করার জন্য মানুষ কম্পিটেন্ট কিনা, মানুষ সচেতন কিনা, মানুষের সেই পরিকল্পনা আছে কিনা, সেই দক্ষতার জায়গাটা আমি তাহলে তারা ওই রোলগুলোতে আস্তে 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 এনজয় করতে থাকবে। বুঝতে এটা। আর যদি এমন হয় যে বাচ্চার ক্ষেত্রেও তাই, যে সবাই বলছে বাচ্চা নাও, তাই তারা বাচ্চা নিয়ে নিল,
বাট তারা অ্যাওয়ার না, তারা নিজেরা এটা নিয়ে স্টাডি করেনি, কারোর সাথে বসে চাপে পড়ে বা বাবা মা বলছে নিয়ে ফেললাম, এক্স্যাক্টলি, বিশেষ তখন করে এটা ক্রাইসিস তৈরি হয়। আবার এর সাথে আবার যেমন যেটা হয়, আমাদের মনে হয় যে বাচ্চা যেন সর্বরোগের মহা ঔষধ আর কি, বাচ্চা হয়ে গেল এখন সব থেমে গেলে, কিন্তু গল্পটা তো আসলে সেরকম না। 3টা নতুন মানুষ একসাথে কিভাবে সময়টা চালাবে, মানে বা আপনি যদি আপনার কেস থেকে একটা গল্প বলেন, এরকম কোনো একটা ক্লায়েন্টের যেখানে এরকম পুশ করা হচ্ছিল বাচ্চা নিয়ে নাও, এবং এই জায়গাটা আপনি তো দ্বিমত পোষণ করছেন যে এই জায়গাটা কিভাবে, একটু একটা কেস স্টাডির যদি একটু বাংলায় আমাদেরকে ছোট্ট করে গল্পটা বলেন। যেটা এখন আমরা যে আমি অনেক বেশি কাপল থেরাপি, ফ্যামিলি থেরাপি করি, যে কাপলরা যে আসেন একদম বাচ্চাগুলা তো পুরো অ্যাডোলেসেন্ট, মানে একদম বয়সন্ধিকাল পার হয়ে বাচ্চা বড় হয়ে গেছে, বাচ্চা কথা শোনায় না, বাচ্চার সাথে অনেক গ্যাপ, এইরকম ইস্যু নিয়ে ফ্যামিলি আসে, কাপল আসে। তো ওই আমরা দেখি যে এই কাপলটা আসতেছে আজকে, কিন্তু 18 বছর আগে, 18 বছরের বা আরো 25 বছর 30 বছরের দ্বন্দ্বটা নিয়ে কিন্তু আসতেছে। মানে বিষবৃক্ষের বীজটা সেই 25 বছর আগে, 30 বছর আগে পোতা হয়ে গেছে। 18, 20, 22, মানে এত দুঃখ। আমি তো খুব চট করে দুঃখটারে প্রসেস করে রোলে থেকে কাজ করতে হয়, মানে কিরকম একটা অবস্থা। ওই যে তখন বাবা মা শ্বশুর শাশুড়ি কেউ একজন মেনশন করে যে উনি বেশি করছে, বাকিটা তো করছে, তো উনারা যে পুশ করলো যে বাচ্চাটা নাও, সমস্যার সমাধান হয়ে যাবে। হাজবেন্ডের এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ, মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক, এইটার সমাধান বাচ্চা আসার পর থেকে কিন্তু বাচ্চা বড় হয়ে বাবারে ঘৃণা করতে শিখলো। মানে কি অবস্থা, বাচ্চা সমাধান। আমি বলতেছিলাম, আমি এখানে আসার আগে একটা সেশন দিয়ে আসলাম, মেয়েটা মানে পুরা অসুস্থ, ওনাকে বিয়ে একটা সমাধান, বিয়ে দেওয়ার জন্য মেয়েটা একেবারেই মানে ক্লিনিক্যাল লেভেলের ডিসঅর্ডার, তারে জোর করে তারে বিয়ে দিবে। এখন এই যে সমাজে এই জিনিসগুলো প্রচলিত আছে, বিয়ে দিয়ে দাও সমস্যার সমাধান, বাচ্চা একটা নিয়ে নাও সমস্যার সমাধান, এই জিনিসগুলো ঠিক না। এই জন্যই আমাদের ওই মানে মেজর শিফটিং এর জায়গায় মানুষ যে অনেক রকমের প্রবলেম অ্যাড হবে, এই সচেতনতাটা ঘাটতি। হ্যাঁ, ইভেন আমরা যদি এক এলাকা থেকে বাসা চেঞ্জ করে আরেক এলাকাতে যাই, মানে যে লোকগুলো আমার পরিচিত ছিল, যে দোকানদারগুলো আমার পরিচিত ছিল, যে রাস্তাঘাটগুলো আমার পরিচিত ছিল, নতুন জায়গায় গিয়ে কিন্তু আমাকে সব নতুন করে এক্সপ্লোর করতে হবে এবং নতুন করে হ্যাবিচুয়েটেড হতে হবে। এটা সিগনিফিক্যান্ট প্রেশার তৈরি করে মানুষের লাইফে, তাই না? তাহলে প্রেশার নেওয়ার জন্য এবং ওই প্রেশার ডিস্ট্রিবিউটেড হওয়ার জন্য সেই পরিস্থিতি আছে কিনা একটা মানুষের, ওকে, তো এগুলো সঠিক মূল্যায়ন ছাড়া, অ্যাসেসমেন্ট ছাড়া, পরিকল্পনা ছাড়া সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত মানুষকে আরো ড্যামেজের মধ্যে ফেলে দেয়। তো এটা মানে বাচ্চা, বিয়ে, চাকরি চেঞ্জ করা, বাসা, সব ক্ষেত্রে মানে জেনারেল ইস্যু একটা। তো শুধুই আমি একটা রিস্ক নিব, হ্যাঁ, মানে ওই প্রবণতা থেকে মানুষকে বেরোতে হবে যে আমি জেনে বুঝে, হ্যাঁ, আমি এতটুকু জানি যে এইটুকু রিস্ক এবং এর ফলে আমার সিগনিফিকেন্ট কোনো ড্যামেজ হবে না, তো সেরকমটা ঠিক আছে। কিন্তু মানুষ পুরোটাই না বুঝে মানে জাস্ট রিস্ক নিল, হ্যাঁ, মানে জলে ঝাঁপ দিল, আমি সাঁতারও জানি না, কে আমাকে তুলতে আসবে সেটাও জানি না, তো তখন তো এটা একদমই ড্যামেজিং ডিসিশন। এবং তখন মুরব্বীরা কিন্তু একটা কথা বলে যে আমরা বাচ্চা পালিনি, মানে কিন্তু আমরা ভুলে যাই যে ওই সময়ের গল্প আর এই সময়ের গল্প এখন যে কত পরিবর্তন হয়ে গেছে। একটা বাচ্চাকে কোলে নেওয়ার জন্য 10-15 জন মানুষ থাকে, যৌথ পরিবার। এখন একটা বাচ্চাকে খাওয়ানো, ঘুম পাড়ানো, গোসল করানো, প্রত্যেকটা জিনিস হয়তো মাকেই করতে হবে, এবং এটা একটা ফুল টাইম জবের সমানই। ফুল টাইম জবের থেকে একটু বেশি, কারণ ওখানে তো ছুটি থাকে, এখানে তো ছুটিও নেই। আমার একটা ভাবনা মাথায় আসলো, আমি একটু শেয়ার করতে পারি প্লিজ? আমি ভাবছিলাম যে মানুষগুলো এমন করে কেন, পরে আমার যেটা ভাবনা আসলো যে আমাদের মনে হয় অভ্যাস হচ্ছে সহজে একটা কিছু পেয়ে ফেলা, মানে খুব সহজে, মানে বেশি একটু পরিশ্রম করতে হবে, মাথা খাটাইতে হবে, যে খুব সুন্দর করে যে শানুর যে স্টেপগুলা বললো, এগুলা করতে হবে, খুব সহজে একটা সমাধান পাওয়া, এটা আমাদের অভ্যাস। তো বাচ্চা নিয়ে নাও সমস্যার সমাধান, ইনস্ট্যান্ট নুডলসের মতো। ইনস্ট্যান্ট ভালো রূপক বলছেন। হ্যাঁ, এবং এটা যে আসলে কাউকে বলাটাও একটা অমার্জিত, এটাও কিন্তু অনেকে জানে না। হয়তো অনেক কাপল কোনো কারণে
হচ্ছে না বা তারা চাচ্ছেন না, অনেকে তো এটা একটা দুঃখেরও জায়গা যে কেন আমার বাচ্চাটা হচ্ছে না। তখন এসে কিন্তু আবার নানা রকম যে উপদেশগুলা দিতে থাকে, এটাও কিন্তু একটা, যেমন অনেক বড় বেতন জিজ্ঞেস করা, বয়স জিজ্ঞেস করা, এ বাচ্চা হতে বাউন্ডারি পারে। মেইনটেইন না করে। বাউন্ডারি মেইনটেইন, এই সীমারেখাটাও বোধহয় একটু জরুরি। আর এই যে হাজবেন্ড ওয়াইফের বোঝাপড়ার গ্যাপ থাকতে থাকতে যে বাচ্চা নেওয়া, আমাদের আজকে যে টপিক, হাজবেন্ড ওয়াইফ যে হয় একদম জাস্ট কি যেন বলে, কবুল বলতে বলে যে হুজুর, কবুল বলতে বলে যে সাইন করলো, ইয়ে হলো, একদম সেজে গুজে বসে সাইন টাইন করলাম, হাজবেন্ড হইলো, ওয়াইফ হইলো। কিন্তু হাজবেন্ড ওয়াইফ হিসেবে যে রোলটা, রেসপন্সিবিলিটি, রাইট, এই যে বিষয়টা, এই বিষয়টাতে তো উঠে না মানুষটা। আর এক গাদা প্রত্যাশা নিয়ে ঢুকে, প্রত্যাশাগুলাই চাইতে থাকে, কিন্তু নেগোসিয়েশন নাই, কথাবার্তা নাই, পরিষ্কার করে যে একটা সেট করে নেওয়া, যে শানুর যেটা স্টেপগুলো বলতেছিল, কোনো কিছুতে নাই ওইটা। তো ওই ঝামেলাটা চলতে চলতে আবার পটাশ করে একটা বাচ্চা নিয়ে নেওয়া সমাধান, মানে কোনো যুক্তির সাথেও মিলে না, সায়েন্সের সাথেও কিছুর সাথে মিলে না, এবং আরো হজবরল একটা, যে বললাম না শুরুতে, যে রাস্তা আরো তৈরি করে, আরো মানে ঝামেলা ডেকে নিয়ে আর সারাটা জীবন কানতে কানতে পার করবে। মানে খুবই দুঃখ লাগে যে 30 বছরের ম্যারিটাল রিলেশনশিপ এখন ডিভোর্সে যাবে, 30 বছরের সংসার, যে আইদার ডিভোর্সে যায় অথবা অন্যান্য অনেক রকমের অসুস্থতা বাড়ে শারীরিকভাবে। অন্য অসুস্থতা তো কারণ বাড়ে। একটা বিয়ে যখন হয় তখন ছেলে বা মেয়ে বা দুটো পরিবার, তারা যে সবকিছু হ্যাপিলি এক্সপেরিয়েন্স করে ওই প্রসেসে ঢোকে, তাও হয় না অনেক সময়। তো যে কারণে যেটা বললেন যে হয়তো 20 বছর আগেই কোনো একটা বীজবৃক্ষ তার মনের মধ্যে, এটা পছন্দ হয়নি আমার, কেন এমনটা হয়েছে। এখন ওই ব্যাপারটা কি করে তার ওভারঅল রিলেশনশিপকে নেগেটিভলি বা নেতিবাচকভাবে এফেক্ট করবে, তো সেই জায়গাটা সচেতনভাবে না বুঝে হয়তো ওই যে এক পক্ষ আরেক পক্ষকে দোষারোপ করতে থাকে, তাই না? তো এই বিষয়গুলো সবকিছুই আলাদা আলাদাভাবে দেখা, আইডেন্টিফাই করা দরকার। তারপরে বাচ্চার জন্য তারা যে রেসপন্সিবিলিটিগুলো, যে পরিকল্পনাগুলো, তার জন্য তারা কতটা রেডি বেসিক্যালি, তাই না? যেমন কেউ একটা বাড়ি বানাবে, তাহলে সেটার জন্য যত রকমের প্রস্তুতি, সেই প্রস্তুতিগুলো ছাড়া বাড়ি বানাতে লেগে গেলে একটা ড্যামেজ হয়ে যাওয়ার চান্স থাকে। তো বাচ্চা যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, বাচ্চাকে আলাদাভাবে তার লাইফ গড়ে দেওয়ার জন্য প্রচুর কাজ, তো সেই কাজের পরিকল্পনা সবসময় ক্লিয়ার থাকে না। একটা ফোন এসছে, Okay. আমরা তাহলে ফোনে চলে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, যে আমি একজন বিবাহিত মেয়ে, আমার বিয়ে হয়েছে অলমোস্ট 10.5 বছর। জি, তো আমার হাজবেন্ড হ্যাঁ এমনি খুব সাপোর্টিভ, ভালো মানুষ। কিছু ইস্যু নিয়ে আমাদের মধ্যে হয়তো মাঝখানে সমস্যা ছিল, বাট সেটা সর্ট আউট হয়েছে। আচ্ছা, তো এখন ইস্যু হলো আসলে সে বলছে যে সে আমাকে ভালোবাসে, বাট অ্যাট দ্য সেম টাইম সে চাচ্ছে তার জীবনে আরো একজন মেয়ে থাকবে, যে তাকে আর কি আনকন্ডিশনাল লাভ করবে। তো সেরকম মানে একজন মেয়ের সাথে তার এরকম কানেকশন হয়েছিল, পরে সেই মেয়েটা আর কি বলেছে যে যেহেতু সে ম্যারিড, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তো এইভাবে সে কন্টিনিউ করবে না। তো সেখান থেকে আর কি রিলেশনটা ব্রেক হয়। তো এরপর আমার হাজবেন্ড এটা চ্যালেঞ্জ হিসেবে নেয় যে সে মানে ম্যারিড, সে আমাকে ছাড়বে না, বাট তারপরও কোনো মেয়ে সব জেনে শুনে তাকে আর কি লাইফে আনবে বা সে বিয়ে করবে। তো রিসেন্ট এরকম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার আরো একজন মেয়ের সাথে এরকম কানেকশন হয়। এখন সেই মেয়ের সাথে তাদের আর কি খুব ভালো কানেকশন, রিলেশনশিপ চলছে। তো সে আমাকে ট্রান্সপারেন্ট সবই শেয়ার করছে, বাট অ্যাজ এ ওয়াইফ আমি আসলে এটা মেনে নিতে পারছি না। আমি লাস্ট 1-2 মাস যাবৎ মেন্টালি মারাত্মক ভাবে ব্রেকডাউন। সে আমাকে বুঝাচ্ছে যে আমি তো তোমাদের ছেড়ে যাচ্ছি না বা তোমাদের কখনো একা ফেলবো না, মানে আমি দুইটা দিকই মেনটেন করবো। বাট আমি আসলে এটা মানে আমি আমার ফ্যামিলিতেও কখনো এটা দেখে অভ্যস্ত না, মানে আমি পার্সোনালি এটা আসলে কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি প্রচন্ড মানে ট্রমাটাইজ একটা অবস্থায় আছি, যে আসলে আমি কি করবো। হ্যাঁ। আমিও তাকে ছাড়তে চাচ্ছি না। আপনার বয়স কিরকম?
আমার বয়স 35। পড়াশোনা করেছেন কিরকম? জি, আমি এমবিএ কমপ্লিট করে আমি একটা ব্যাংকে চাকরিও করেছি, তো পরে আমার বাচ্চার স্কুলিং এর জন্য আমি জব লেফট করেছি। বাচ্চার বয়স কত? ওর বয়স 6। 6 বছর। স্কুলে যায়? জি, ও কেজিতে পড়ে। আচ্ছা। আপনার হাজবেন্ডের সাথে বিয়েটা কি অ্যারেঞ্জ ম্যারেজ ছিল নাকি লাভ ভালোবাসার বিয়ে? ম্যারেজ ছিল। ভালোবাসার বিয়ে জি। ছিল। এবং আপনাদের বয়সের পার্থক্য কিরকম? 2 বছর। তারপরে বিয়ে হলো, বাচ্চার বয়স 6 বছর। বিয়ে করলেন, জি। কতদিন ভালোবাসা, কতদিন বিয়ে? বিয়ে হওয়ার প্রায় 3.5 বছর পর আর কি আমাদের দেরি হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে প্রায় 10 বছরের বিবাহিত দাম্পত্য। জি। এবং তার আগে প্রেম কত বছরের? 1 বছর। 1 বছরের প্রেম, তারপরে বিয়ে। আপনি, আপনার হাজবেন্ড, আপনার বাচ্চা, 3 জন থাকছেন। আর কেউ থাকে বাসায়? না, এখন আমরা 3 জনেই থাকি। আমি কি বুঝতে একটু অসুবিধা হচ্ছে নাকি আপনি একটু হাঁপাচ্ছেনও মনে হচ্ছে? কথাগুলো হ্যাঁ, আমি বলতেও কি আসলে- কষ্ট হচ্ছে? জি, মানে কথা বলতে যে আমার হার্টবিট বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, সেই জায়গাটা একটা অস্থিরতার জায়গা বোধহয় আমরাও এখানে অনুভব করতে পারছি। আমি একটু আমাদের অতিথিদের কাছে জিজ্ঞেস করি ওনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন আছে? করবা? দর্শক, আপনি বলেছিলেন যে আপনি ছাড়তে চাচ্ছেন না, একদম মেইন কারণটা যদি কাইন্ডলি একটু বলতেন, যদি আপনি আচ্ছা, কমফর্ট মানে ফিল করেন। আমি কিন্তু আসলে তাকে এখনো অনেক ভালোবাসি, এবং সে যখন যেভাবে যা চেয়েছে আমি আমার এন্ড থেকে লেভেল বেস্ট ট্রাই করেছি তাকে সেটাই দিতে। ইনফ্যাক্ট সে যে আমার সাথে মানে মিসবিহেভ করে বা কোনো রুডনেস, তাও না। আমার সাথে সে এখন ভালো ব্যবহারও করে, সময় দেয়। এবং আমার বাচ্চা আসলে তার মানে বাবা বলতে অজ্ঞান, মানে বাবার জন্য সে মানে অন্যরকম ফ্যাসিনেটেড। তো আমি ওভারঅল সবকিছু নিয়ে মানে এখান থেকে আমি Okay. নড়তে চাচ্ছি না। আর আচ্ছা। তা আমার হাজবেন্ডের কথা হচ্ছে সে এট এ টাইম দুইজনকেই ভালোবাসবে। মানে এটা কি সম্ভব? মানে এটা আপনি কি জানেন যে উনি এই যে বলছেন আমি দুই দিকে তো মেনটেন করব, মানে এই যে উনার নিডটা, এটার মূল কারণটা কি উনি কখনো শেয়ার করেছেন আপনার সাথে? উনি চাচ্ছেন যে উনি কিং ফিল করতে চায়। মানে জি। আমাদের নাকি রিলিজিয়াসেও এটা আছে যে ছেলেদের কিং ফিল করতে চায়? জি হ্যাঁ, মানে সে মানে তার ছেলেদের অধিকার আছে যে তারা একসাথে একাধিক ওয়াইফ মেনটেন করবে। বাট আচ্ছা, এটা আসলে আচ্ছা। এখনের সমাজে একটু আচ্ছা। ইয়ে হয়ে যায়, conflict ঠিক হয়ে আছে, যায়। আমরা আলাপ করছি এই জায়গাটাতে। আপনি কিছু জিজ্ঞেস করুন। মানে, তার মানে আমি যদি বুঝি যে এটা আপনার হাজবেন্ডের মূল্যবোধের ব্যাপার, হ্যাঁ, এবং এই মূল্যবোধের সাথে আপনি অ্যাগ্রিড নন, যে কারণে আপনার কষ্ট হচ্ছে, আবার একই সাথে আপনি তাকে ভালোবাসেন প্রচন্ড পরিমাণে, রাইট? জি। হ্যাঁ, আচ্ছা, এখন মানে এই যে মূল্যবোধগত পার্থক্য, এই ব্যাপারটা নিয়ে কি আপনাদের মধ্যে আলোচনা হয় যে হ্যাঁ আমরা হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ? প্রচুর হয়, কিন্তু সে কোনোভাবেই, আমি অনেকভাবে বোঝানোর চেষ্টা করছি যে বাচ্চা একসময় বড় হবে, তার একটা সাইকোলজিক্যাল ইফেক্ট হবে, সোশ্যাল গতভাবে বা আমার ফ্যামিলিগত ভাবে একটা হবে। তার কথা হচ্ছে আমার ফ্যামিলিকে সে এটা চেষ্টা করবে যেন তারা কোনোভাবেই না জানে। সে সপ্তাহে 7 দিনের মধ্যে হয়তো 3 দিন এখানে টাইম দিবে, 4 দিন ওখানে টাইম দিবে। তো আমি আসলে এই জিনিসগুলোতে খুব ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। আপনার শ্বশুর বা আপনার হাজবেন্ডের পরিবারে কি এরকম প্রচলন আছে? না, নেই। নেই। আচ্ছা, ঠিক আছে দর্শক, আমরা মনে হয় আমাদের প্রশ্নটা পেয়ে গেছি। আমরা একটু আলাপ করি। আর আপনি যে একটা খুব কঠিন সময়ের ভেতর দিয়ে যেতে যাচ্ছেন সেটা আমরা বুঝতে পারছি, এবং আমাদের 3 জনের পক্ষ থেকে আপনার প্রতি ঐকান্তিক মানে সমবেদনা বললে আপনাকে আসলে ছোট করা হবে, কারণ আপনি ফোনেও হাঁপাচ্ছেন, আমরা বুঝতে পারছি। আপনার জন্য শুভকামনা, মঙ্গল, ভালোবাসা, দোয়া সব কিছুই। আপনি একটু শুনেন, আমরা আলাপ করি। জি, thank you. ধন্যবাদ। ডিফারেন্ট লাগে। এই পরিস্থিতিগুলো অ্যাকচুয়ালি আমার মনে হয় মানে খুব চ্যালেঞ্জিং বা ডিফিকাল্ট, হ্যাঁ। ওনারা ভালোবেসে বিয়ে করেছেন, এবং দুজনের মধ্যে অনেকগুলো জায়গায় সেই ভালোবাসার জায়গাটা স্ট্রং। আচ্ছা, বাট আলাদা কিছু মূল্যবোধের
ব্যাপার থেকে হাজবেন্ড তার লাইফস্টাইলটাকে একরকমভাবে সাজাতে চাচ্ছেন, যেটা ওয়াইফের সাথে কনফ্লিক্টিং। আর এই কনফ্লিক্টিং ব্যাপারটা যদি মেজর হয় হয়ে ওঠে, তাহলে এই রিলেশনশিপটাই আরো থ্রেটেনিং হয়ে উঠবে, রাইট? ওকে, সেটাই। দেখেন হাজবেন্ড যেটা বলছেন যে এটা উনি বলেছিলেন, ওনার ওয়াইফ বলছিলেন যে ভদ্রমহিলা, যে হাজবেন্ড খুব ট্রান্সপারেন্ট, কার সাথে কথা বলছে, কার সাথে সম্পর্ক হচ্ছে সবকিছু ওনাকে শেয়ার করে, রাইট? তো এটা উনি এক সময় নিতে পারলে এখন আর নিতে পারছে না। তো এখন যদি ওনার হাজবেন্ড যদি আরো একটা দুটো বিয়ে করতে চায়, সেটা সামাজিকভাবে স্বীকৃত হতে হবে, তাই না? তো হাজবেন্ড যেটা বলছে যে আচ্ছা, এটা আমি বিভিন্নভাবে গোপন রাখবো, ফ্যামিলিকে জানতে দিব না, তুমি শুধু যদি অ্যাগ্রি করো তাতেই ঠিক আছে, এমনটা হয়তো উনি বোঝাতে চেয়েছেন। তাহলে সেই জায়গাটা নৈতিকভাবে কতটা আবার সমর্থনযোগ্য, আসলে, তাই না? হ্যাঁ। তো ওনার হাজবেন্ডের মূল্যবোধকে যদি মানে ওয়াইফ সাপোর্ট করে, ওয়াইফের ফ্যামিলি, হাজবেন্ডের ফ্যামিলি সবাই যদি সাপোর্ট করে, তখন একরকম, মানে সেটা তাদের প্র্যাকটিসের ব্যাপার, মূল্যবোধের ব্যাপার। কিন্তু কাউকে কষ্ট দিয়ে, কাউকে ক্ষতির মধ্যে ফেলে, বা কারো মূল্যবোধকে ভেঙে চুরমার করে দিয়ে কারো ডিসিশন বাস্তবায়ন করা, সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য কিনা সেটা নিয়ে উনি হাজবেন্ডের সাথে কথা বলতে পারেন, বা দুজন মিলিয়েই তখন এই বিষয়গুলো নিয়ে কারোর সাথে বসতে পারেন, তারা যাকে ভালো মনে করে আর কি, তাই না? এবং যেখানে একটা প্রেমের সম্পর্ক ছিল, সেখান থেকে তারা দাম্পত্যে ঢুকলো, 6 বছর বাচ্চা হলো, এখানে কোনো একটা জায়গায় তো বিশ্বাসঘাতকতার মতো, যে আমি তোমার হাতটা ধরেই তো বাসা থেকে বের হয়েছিলাম। তো এটাকে শুধুমাত্র আমরা ধর্মকে ব্যবহার করে, সমাজকে ব্যবহার করে থেকেও সব থেকে বড় জায়গা তো মানুষের মনের জায়গাটা। মনের জায়গাটাকে কতটুকু আসলে আমরা খতিয়ে দেখছি প্রিয় মানুষটার। ইংরেজিতে দুটো শব্দ বলে, যে অ্যাডাল্টারি অ্যান্ড ইনফিডিলিটি, একটা দৈহিক সম্পর্ক যুক্ত, একটা দৈহিক সম্পর্ক বিযুক্ত, কিন্তু বাংলায় সেটা নেই। কিন্তু এই সম্পর্কগুলো আসলেই, আমি একদম আপনার সাথে একমত, যে নৈতিকভাবে সবার উপরে যে মানুষের যে জায়গাটা, সেখানে আসলে কতটুকু গ্রহণযোগ্য, আমরা সেটার সাথে কিভাবে যেতে পারি সেটাই। এবং বাচ্চাটাও বেশ ছোট। আপা, আপনি কি বলবেন? আমার কিছু ভাবনা কাজ করছিল, আর আমার কাছে একটু ভিন্ন রকম লাগছিল। আমি এই ধরনের কেস যত দেখেছি, সেখানে এই যে হাজবেন্ড যে কোনো রাগারাগি করছে না, ট্রান্সপারেন্ট, আর সে খুব সফট, মানে হাজবেন্ডের কিন্তু কোনো নেগেটিভ কোনো কিছু পেলাম না, ওনার ভালোবাসাটা আছে, সেটা তো বুঝলাম। এই জায়গাটা আমাকে একটু ভাবাচ্ছিল, এমনটা তো দেখি না, আমি আমার ক্লিনিক্যাল প্র্যাকটিসে দেখি নাই। তো এইটা আমাকে ভাবাচ্ছে যে এটা কি হইতে পারে। একটা জিনিস খুব পরিষ্কার লাগছে আমার কাছে, যে ওয়াইফ সম্ভবত উনি প্যাসিভের বাংলা কি, পরোক্ষভাবে নিজেকে প্রকাশ করতে না পারা আর কি। এটা একটা অনুমান, আমি তো সমস্ত কিছু জানি না, আমি অনুমানের ভিত্তিতে কথা বলছি, দর্শক শুনছেন, উনি যেটাতে রিলেট ফিল করেন, যদি মনে করেন ঠিক না ফেলে দিবেন, এটা আমি জাস্ট আমার অনুমান। সম্ভবত দুটা হাইপোথিসিস আমার মাথায় কাজ করছে, দুটা অনুমান। একটা অনুমান হচ্ছে যে উনি নিজের বিষয়টা খুব দৃঢ়ভাবে প্রকাশ করতে হয়তো পেরে উঠছেন না, মানে খুব জোর দিয়ে নিজেকে বলতে না, এটা শুনতে হবে, এটা আমি কোনো রাগটা কিছু না, আমরা যে বলি না ফার্ম ভাবে কিছু, যৌক্তিক ভাবে নিজের অধিকার আদায়ের এটা করা, সক্ষম ভাবে। হয়তো হাজবেন্ডের ব্রেন বুঝতেছে আরেকবার পুশ দিলে আমার কাজ হয়ে যাবে এটা। তো উনি যদি ধর্মের কথা বলেন, ধর্মে তো মানে ফার্স্ট ওয়াইফের পারমিশন ছাড়া তো আর বিয়ে করা যাচ্ছে না, আর এনিওয়ে ওইদিকে না যাওয়াটাই ভালো, এইসব কথাবার্তা। আমি আরেকটা জিনিস ভাবছিলাম, হাজবেন্ডের কোনো ইস্যু আছে কিনা, সেটাতে আর কোনো অনুমান করতে যাচ্ছি না, কারণ আমার কাছে তো কোনো তথ্য নাই। তো হাজবেন্ডের কোনো, অনেক সময় মেন্টাল হেলথ মানে কোনো অসুবিধার কথা বলছি না, অনেক সময় অনেক রকম ইস্যু থাকে। আমি উদাহরণে না যাই, কারণ যেহেতু তথ্য নাই, উদাহরণটা বুঝাইতে চাচ্ছি যে এইরকম মেন্টাল হেলথ কোনো ইস্যু থাকে, তার জন্য এরকম বিহেভ করছে, তো কি আমরা জানি না। তো উনি চাইলে কোনো পেশাজীবীর সাথে কথা বলতে পারেন। এটা একটা কথা উনাকে বলে আমি থামবো, পৃথিবীতে সব মানুষ যত রকমভাবে প্রতিক্রিয়া করে, বিজ্ঞানীরা সব কিছু একসাথে করে দেখলেন যে এটা 5 রকম।
বিশ্লেষণ করে দিলাম 5 রকম। এক হচ্ছে ইউজুয়াল রিঅ্যাকশনের বাংলা কি? নিয়মিত যেটা regular। হ্যাঁ, এখন যদি আমি এইখানে একটা বাঘ দেখি আমি চমকায় উঠবো, তো এই প্রোগ্রামের মধ্যে তো আমার এইভাবে করা উচিত না, কিন্তু করলাম, এটা ইউজুয়ালি, এটা ঠিক আছে। সেকেন্ড হচ্ছে অ্যাভয়েড করা, এরপর থেকে আর বাংলা ভিশন এখানে আসলামই না, যে ওরে বাবা বাঘ আছে এখানে, অ্যাভয়েড করলাম। থার্ড হচ্ছে সলভ করা, সৌরভ ভাই সমাধান। আপনি এটা সমাধান করা। 4 নাম্বার হচ্ছে মেনে নেওয়া, বাংলা ভিশনের এই প্রোগ্রামটা আমি এত পছন্দ করি, বাঘ আসলে আমি হচ্ছে মেনে নিব, কি করবে কামড় আচ্ছা মেনে নেওয়া, র্যাডিক্যাল অ্যাকসেপ্টেন্স। 5 নাম্বার যেটা উনি ভাবতে পারেন, মেক ইট ওয়ার্স, আমরা এমন কিছু আচরণ করি যেখানে আরও গণ্ডগোল পাকায়। ওনার এই ট্রমা, আমি ওনাকে অনুরোধ করবো এটা মাথায় রাখতে, উনি যত ট্রমা থাকবেন, ওনার যত অসুবিধা হবে, উনি কখনোই অ্যাসার্টিভলি সুদৃঢ়ভাবে নিজের অধিকার ওটা তো বলতে পারবে না, তাহলে আদায়ে make it সক্ষম worse, হবেন না। সক্ষম হবে না, তাহলে আরও দিন দিন এটা হতে, এটা উনি মাথায় রাখুক, উনি উনারটা অ্যাসার্টিভ সুদৃঢ়ভাবে উনি বলুক। হ্যাঁ, এবং তারপর প্রয়োজনে দেখুক একটু উনি কারোর মানসিক সাথে। স্বাস্থ্য পেশাজীবীর কারো একটু সাহায্য নিন। Right. শিক্ষিত মানুষ, ব্যাংকে কাজ করেছেন, এখন বাচ্চার Right. জন্য ঘরে আছেন, এবং হাজবেন্ডের এই জায়গাগুলা, যেই জায়গাগুলা গ্রহণযোগ্য না, সেটা কিভাবে বলা যায়, সেটা আমাদের একটা ফোন চলে এসেছে, আমরা ফোনে চলে আসি। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, আমি একটা বিষয় জানতে চাই। জি। সেটি হলো আমার চাচাতো বোনের বিয়ের ব্যাপারে কথা চলছে বাসায় আর কি। হুম তো পারিবারিক ভাবে আলোচনা চলছে। তো ও আসলে থাকে মূলত, আমার চাচারা গ্রামে থাকে। তো তারা বিয়ের জন্য যে ছেলেটাকে পছন্দ করেছে, তো ছেলেটা ঢাকায় বেড়ে উঠেছে, প্লাস ঢাকায় আপনার ধরেন একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছে, এখন একটা প্রাইভেট ফার্মে জব করছে। তো সব দিক থেকে আসলে পারিবারিক ভাবে তারা পছন্দ করেছে, সবকিছু দিক থেকে তাকে ছেলে মেয়ে উভয়কে পছন্দ করেছে। প্লাস আপনার তারা ছেলের ব্যাকগ্রাউন্ড, ফ্যামিলি, ওভারঅল সবকিছুই ভালো। কিন্তু পরবর্তীতে ছেলের সম্পর্কে একটু ডিটেইলস যখন জানতে গেল, তো দেখা গেছে যে এখন ছেলের অতীতে আপনার তার ক্লাসমেট, কলিগ, অনেক মানে মেয়েদের সাথে তার ছবি, ভিডিও, তারপরে রিলস, মানে মেয়েদের সাথে অতিরিক্ত মানে মেলামেশা, কিন্তু ওই সেক্সুয়াল বা খারাপ কিছু না, মানে এই মেলামেশা গুলো এখন গ্রামে ফ্যামিলি হওয়াতে তারা এই ব্যাপারটাতে একটু মানে দ্বিধাদ্বন্দ্বে রয়েছে, যে তারা আসলে এখন চাচ্ছে সব দিক থেকে পছন্দ, কিন্তু মেয়ে প্লাস হচ্ছে মেয়ের ফ্যামিলি, এটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে, যে আসলে পরবর্তীতে ছেলে চরিত্রগতভাবে মানে এই জিনিসটাই সম্বন্ধটা তার আগানো যায় কিনা। তো এই বিষয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল। তো এই আপনাদের অনুষ্ঠানটা দেখছিলাম, তো এই কারণে এই বিষয়টা নিয়ে ভাবো আপনাদের সাথে একটু যদি আপনারা কোনো একটু আমাকে সাজেস্ট বা পরামর্শ করতে পারতেন আর কি করা যেতে পারে এই ধরনের সিচুয়েশনে আসলে। আপনি যদি আমাদেরকে খুব সুনির্দিষ্টভাবে প্রশ্নটা করেন একটা বাক্যের মধ্যে, তাহলে সেটা কি হতে পারে? হ্যাঁ, প্রশ্নটা ওই যে মানে তারা ছেলেকে পছন্দ এবং ছেলের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সবকিছুই পছন্দ, কিন্তু যে দেখা গেছে যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে ওই টাইমটাতে বিভিন্ন মেয়েদের সাথে ছবি, ভিডিও, এই ধরনের কিছু মেয়েদের সাথে একটু ক্লোজলি মেলামেশা, এই জিনিসগুলো আর কি তাদের মেয়ে ফ্যামিলির চোখে একটু ইয়া লাগছে, যে আসলে এখন এই ছেলের সাথে আসলে বিয়ে দেওয়াটা ঠিক হবে কিনা, কি পরবর্তীতে অতিরিক্ত মেয়েদের সাথে মেলামেশা, যদিও ছেলে নিশ্চয়তা দিচ্ছে যে এগুলো তো পাস্টে করছে, সামনে আর এরকম কিছু করবে না, তার সাথেও ডিসকাস করা হয়েছে এটা নিয়ে। আচ্ছা, তার মানে ছেলের সাথে ইতিমধ্যেই এটা কি গার্জিয়ান লেভেলেই কথা বলেছে, নাকি ছেলে মেয়ে নিজেরা নিজেদের মধ্যে কথা বলেছে? ছেলে মেয়েরা নিজেরাই কথা বলেছে। তো ছেলে বলছে যে এগুলো তো আসলে আমার যখন আমি ইউনিভার্সিটি লেভেলে ছিলাম কিংবা আমার কলিগদের সাথে এরকম করছি, বাট ফিউচারে হয়তো এরকম বিয়ে হয়ে গেলে তো একটা মানুষ চেঞ্জ হয়, তো বিয়ের পরে আর এভাবে হয়তো বা ওয়াইফ থাকলে তখন অন্য মেয়েদের সাথে এত ক্লোজলি মেলামেশা করবো না, তো এমনটাই আর কি বলেছে। কিন্তু তারপরও সে এবং তার মানে দ্বিধাদ্বন্দ্বে থাকায় মানে জানতে চেয়েছে যে আসলে এই সিচুয়েশনে করণীয়টা কি আসলে, আচ্ছা, আগাবে কিনা। জি, আপনার বোন মেয়ের কি পছন্দ, মেয়ের ছেলেকে পছন্দ, কিন্তু এই একটা কারণে দ্বিধাদ্বন্দ্ব যে আসলে আগাবে কিনা সম্পর্কটাতে। জি, বোন কি বিশ্ববিদ্যালয়ে পড়ছে? বোন কোথায় পড়ছে এখন?
জি জি। বোন কোথায় পড়ছে বা ও কি হ্যাঁ, পড়াশোনা শেষ? সে হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 3rd ইয়ারে পড়ছে অনার্স। আচ্ছা, ওদের ওখানে কি কো এডুকেশন, ও যেখানে পড়ছে যেই শিক্ষা প্রতিষ্ঠানে? মানে ছেলে মেয়ে একসাথে কিনা? হ্যাঁ, একসাথে কিনা নাকি এটা হ্যাঁ, মেয়েদের একসাথে। একসাথে? আচ্ছা, আমি একটু আমাদের অতিথিদেরকে জিজ্ঞেস করি কারো কোনো প্রশ্ন আছে কিনা। জি জি। কারো কোনো প্রশ্ন আছে? মানে সিচুয়েশনটা তো সেকেন্ডারি, মানে ওনার তো আরেকজনের কাছ থেকে উনি পেয়েছেন, তো আমার মনে হয় প্রশ্ন করলে খুব বেশি পাওয়া যাবে না উত্তর। আমি একটা না, প্রশ্ন তারপরও করতে পারে যদি কোনো প্রশ্ন থাকে। আমি তো খুব দায়িত্বশীল বড় ভাই মনে হচ্ছে, তাই না? হচ্ছে, বোনের ব্যাপারে এরকম- খুবই সচেতন। তা আমার কাজিন। হ্যাঁ, না না না, সে আমার কাছে আসলে জানতে চেয়েছে পরামর্শ, তো আমি ভাবলাম আচ্ছা। যে আপনাদের সাথে যদি আপনারা বেটার কোনো আমাদেরকে কোনো সহযোগিতা করতে পারতেন এই বিষয়ে, যে কোনো আচ্ছা দর্শক, এরকম সিচুয়েশনে কি করা জি। যেতে পারে আসলে। জি জি। দর্শক আপনি তো যে ছবি, আপনি জাস্ট এক কথা একটু কাইন্ডলি বলবেন যে যে ছবিগুলো যে সব দেখলেন ওই জি, জি। ছবিগুলার সামারি মেসেজ, ওই যে অনেক মেয়েদের সাথে যে সেটা কি কোনো রোমান্টিক রিলেশনশিপ, রোমান্টিক সম্পর্কের কোনো ছোঁয়া দেয়, নাকি ওই একসাথে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে একসাথে ফ্রেন্ড বা না, কলিগ? কিছু কিছু ছবি একটু রোমান্টিকই মনে হয়, যে কিন্তু সে ব্যাখ্যা করছে যে এগুলো জাস্ট ফটোশুটের জন্যই করছে, বাট রোমান্টিক ইয়াও ছোঁয়া দেয় আর কি কিছু কিছু ছবি, সব ছবি না দিলে। আবার কিছু আছে ইউনিভার্সিটির মেয়েদের সাথে বোঝা যাচ্ছে, হ্যাঁ, আবার কিছু ছবি আসলে রোমান্টিকতারও ছোঁয়া দেয়, এই টাইপেরও কিছু ছবি আছে। আচ্ছা, আর ছেলের সাথে কি ফ্যামিলির কথা হয়েছে? আপনি যে বললেন যে কথা হয়েছে যে বিয়ে করলে চেঞ্জ হয়ে যাবে আর করবে না, না, এটা ছেলের কথা, ছেলের বলেছে। কার সাথে কথা মেয়ের হয়েছে? সাথে কথা। মেয়ের মেয়ের সাথে। সাথে। জি মেয়ের জি সাথে। আচ্ছা, আর ঠিক আছে, কোনো- থ্যাংক ইউ। জি। হ্যাঁ, তবে আমার মনে হয় যে এই যে সত্য মিথ্যার ব্যাপার আসলে, যে কার কার অন্তরের নাই। মধ্যে কি আছে, বা তার আমরা দর্শককে ছেড়ে দেই তাহলে ঠিক একটু। আছে, ঠিক আছে। ঠিক আছে দর্শক, আমরা তাহলে একটু আলোচনা শুরু করি, আপনি শুনেন। জি, বলছিলেন। না, এইটা প্রেডিক্ট করাটা খুবই চ্যালেঞ্জিং ব্যাপার আসে, অনুমান হ্যাঁ, করাটা। অনুমান করাটা, মানে মানুষ তো ওটাই চাচ্ছে যে ওনার ওয়াইফ, ওনার বোন বা ফ্যামিলি চাচ্ছে যে এরকম ছেলে বা এই ফ্যামিলির সাথে আমরা সম্পর্কে গেলে আমরা ক্ষতিগ্রস্ত হব কিনা, বা পরবর্তীতে নানা রকমের কিছু বেরিয়ে আসবে কিনা, এই জায়গাটা থেকে একটা ভয়, নিশ্চয়তা জানতে নিশ্চয়তা চাচ্ছে। চায়। তো সেই নিশ্চয়তা কেউই আসলে দিতে পারবে না। আর আমরা সাইকোলজিস্ট হিসেবে কেউ যখন আমাদের কাছে আসবে মানে প্রি ম্যারিটাল কাউন্সিলিং এর জন্য, যে হ্যাঁ আমরা দুজনকে বিয়ের করার অংশ হিসেবে আলোচনা করছি বা পছন্দের জায়গাটা, বাট এগুলো নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব আছে, রাইট? তখন সেই দ্বন্দ্বের জায়গাটা দুজনেই কে কিভাবে দেখছে, ওকে, এবং সেগুলো নিয়ে তাদের কমিটমেন্টের জায়গাটা কি, বা সেগুলোকে সমাধানের জন্য পরিকল্পনাটা কি। মানে এখানে যেমন একটা বিষয় আসছে যে বিয়ে হয়ে গেলে বউ থাকলে আমি আর কারোর সাথে এরকম ভাবে মিশবো না, মানে এটা একটা পয়েন্টলেস ব্যাপার, তাই না? তো এটা তো মানুষের পার্সোনালিটির ব্যাপার, চরিত্রের ব্যাপার। তো কার বউ আছে কি বউ নাই সেই হিসাবে সে একটা মানুষের সাথে কোন বাউন্ডারির মধ্যে গিয়ে মিশবে কি মিশবে না, মানে সেটা ইন্ডিকেটর নয়, তাই না? তো প্রত্যেকটা মানুষের ব্যক্তিত্ব বা তার চারিত্রিক বৈশিষ্ট্যের অংশের মধ্যে থাকে, যেটা যে তখন বলছিলেন যে আমি একটা মানুষকে কি জিজ্ঞেস করব, কখন জিজ্ঞেস করব, সেটা আমার বাউন্ডারির মধ্যে পড়ে কি না, বা সেই প্রশ্নটা করলে আরেকটা মানুষকে কোনোভাবে হিউমিলিয়েট করা, ক্ষতি করা হয় কি না, তাই না? তো এই ব্যাপারগুলো নিয়ে তাদের আলোচনা হওয়া দরকার অ্যাকচুয়ালি, তাই না? ইউনিভার্সিটি পড়ার সময় তো ছেলেমেয়েরা একসাথে মেশে ঘুরে আড্ডা দিবে, ছবি তুলবে। এখন সেগুলো দেখে তারা যেমন ভয় পাচ্ছে, সেটারও জাস্টিফিকেশনসগুলো নানাভাবে আসা দরকার। আবার যেগুলোকে ওনারা মনে করছে যে এটার অর্থ এই, হ্যাঁ, তো সেটা ধরে নেওয়াটাও আবার কিন্তু ডিফিকাল্ট ব্যাপার একসাথে। তো দুই দিকেরই একটা ক্ল্যারিটি আসা দরকার, এবং তাদের নিজেদের মধ্যে আলোচনা হয়ে পরিকল্পনা বা কমিটমেন্টের জায়গাটা পরিষ্কার হলে তারপরে ওনারা সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, এবং আপনি একটা ভালো কথা বলছিলেন যে প্রি ম্যারিটাল কাউন্সিলিং, যেটা যে বিয়ের আগেই যদি ওরা মনে করে, ওরা একটু পেশাদারের সাহায্য নিতেও পারে, এটা তো দূষণীয় কিছু না, বা মেয়েও আলাপ করতে পারে। কারণ কতটুকু মেলামেশাকে আমি ঘনিষ্ঠভাবে ধরবো আর কতটুকুকে আপনি ঘনিষ্ঠভাবে ধরবেন, দুজনের সংজ্ঞার মধ্যে ডিফারেন্স থাকতে পারে, তাই না? রাইট। সংজ্ঞাতে পারত।
আমি একটু জি অ্যাড আপা। করতে চাই, জি সেটা আপা। হচ্ছে যে এই যে আমার কাছে মনে হলো, আমি ভুলও হতে পারি, কিন্তু এই এক্সপিরিয়েন্স থেকে যা দেখি সেখান থেকে বলছি যে এখানে যে বিয়েটা যে ঠিক হচ্ছে, এমন কি হতে পারে কিনা যে ছেলেটা কোনো ফিনান্সিয়াল গেইন পেতে পারে এই মেয়ের সাইড থেকে, আর মেয়েটা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে, ছেলেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে। ছেলেটার ছবি টবি দেখে শুনে মনে হচ্ছে ছেলেটা খুবই স্মার্ট, গুড লুকিংও হইতে পারে, জানি না। তো এই ছেলেটা এবং তার ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা সব কিছু, এটা অ্যাট্রাকটিভ মেয়ে পক্ষের কাছে। মেয়ে পক্ষেরও কিছু না কিছু কোনো পয়েন্ট হতে পারে, ফাইন্যান্স হতে পারে, অন্য কিছু যেটা ছেলেটার পক্ষে লোভনীয়, ছেলে পক্ষের লোভনীয়, কাছে। আকর্ষণীয়। সো আমি দেখছিলাম যে বিয়েটা হইতে যাচ্ছে কার সাথে কার, এই যে বিয়ে, হাজবেন্ড ওয়াইফ লাইফ শেয়ার করা, নিউ একটা ইয়ে তৈরি করা, এই জিনিসটা কি হচ্ছে কিনা, এটা একটা প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে, এই ধরনের সিচুয়েশনে ছেলেটা যখন বলছে যে হ্যাঁ এরকম চেঞ্জ হয়ে যাব, আমাদের আজকে টপিক্সের মতো বাচ্চা নেও, সমস্যা ঠিক হয়ে যাবে, বিয়ে করার পরে চেঞ্জ হয়ে যাব, মানে এই যে সহজ সমাধান। তো এখানে অনেকেই মেয়ে পক্ষ মনে করতে পারে, আচ্ছা ছেলেটা তো বলছে চেঞ্জ হয়ে যাবে, আচ্ছা ও চেঞ্জ হয়ে যাবে ইউনিভার্সিটি। এই যে ধরে নেওয়া যে চেঞ্জ হয়ে যাবে, আমি বলতে চাই যে ওনারা দেখতে পাচ্ছে যে এখানে গর্ত আছে, গর্তে পড়ে পা ভাঙতে পারে। এখন মানুষ যেন এটা মনে না করে, আচ্ছা থাক গর্ত ভরাট হয়ে যাবে, বলছে গর্ত ভরাট করে দিবে, আচ্ছা থাক মানে পাটা ভাঙবে না, এই যে একভাবে ধরে নেওয়া, এটা না করে যে শানুর বারবার যে পরিকল্পনা, কথা বলা, আলাপ করা, বায়াস না হয়ে এটা না হয়ে, পরিকল্পনায় চলে আসে। হ্যাঁ, আমাদের এই সময় জায়গাটায় একদমই নেগোশিয়েট শেষ। করা, কথা বলা, এটা করতে পারে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলেছেন। আমাদের সময় একদমই শেষ আজকে। দুইজনকে অসংখ্য ধন্যবাদ, কারণ মাঝখানে একটা সময় ফোন ছিল না, কিন্তু গল্পে আলোচনায় মনে হলো যে জিনিসটা খুব চমৎকারভাবে কেটে গেল। সুপ্রিয় দর্শক, আজকের মতন আমাদের সময় শেষ। আমাদের আগামী বারের বিষয় হচ্ছে, আমাদের প্রত্যেকেরই বয়স বাড়ছে, যার যেটা বর্তমান বয়স সেই সাপেক্ষেই আমাদের বয়স বাড়ছে, এবং সেই সাথে সাথে আমাদের মনও কিন্তু ক্লান্ত হচ্ছে। আমাদের নাগরিক জীবন হোক, গ্রামের জীবন হোক, যারা বিদেশে থাকেন দেখছেন তাদের জীবন হোক, আমার মনের এই যত্ন নেয়ার জন্য এই যে সময়ের সাথে তাল মিলিয়ে আমি কি পরিকল্পনা করতে পারি। তাহলে আমাদের আগামীকালকার বিষয় হচ্ছে বয়স বাড়ছে, সেই সাথে ক্লান্ত হচ্ছে মন। আমার মনের যত্ন নেওয়ার জন্য সময়ের সাথে তাল মিলিয়ে আমি কি পরিকল্পনা করতে পারি, এই বিষয়ে আগামী শুক্রবারে আবার আলোচনা হবে। সেই সময় আবার আসেন। আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।